রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমি এখন স্ক্রিন শেয়ারে যাই। তোমরা যারা এর মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলছো, আমি কিন্তু তোমাদের হচ্ছে আমাদের যে ওয়ান নোট, সেই ওয়ান নোটের অ্যাক্সেস দিয়ে দিছি। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি কারা কারা অ্যাক্সেস পেয়ে গেছো ইতিমধ্যে। স্ক্রিন শেয়ারে গেলাম। আসলে বিষয়টা কি, আমাদের এত বেশি ক্লাস লাগতেছে, তার একটা রিজন হচ্ছে আমাদের ক্লাসের ডিউরেশনটা আমরা 1.5 ঘন্টার বেশি নিতে পারতেছি না। অ্যাকচুয়ালি এটা একটা রিজন। যখন আমি নিজে অ্যাডমিশনে কোচিং করছি উদ্ভাসে, তখন দেখা গেছে যে একটা ক্লাসের ডিউরেশন দুপুর ব্যাচে তোমার এই অর্গানিক কেমিস্ট্রি, ধরো একটা ক্লাস হতো 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টার মতো। সো অ্যাকচুয়ালি ডিউরেশনটা অনেক বড় ছিল একটা ক্লাসে। আমাদের প্রত্যেকটা ক্লাসই ধরতে পারো যে ফিজিক্স ক্লাস, ম্যাথ ক্লাস, এগুলো হচ্ছে প্রায় 5 ঘন্টার মতো হতো একটানা। সো সেই জন্য ওই এক একটা ক্লাসে আমাদের যে হিউজ পরিমাণ কন্টেন্ট কভার দেওয়া যেত, আমরা সেটা অ্যাকচুয়ালি 1.5 ঘন্টার মধ্যে কনসাইজড ওয়েতে তোমাদের হচ্ছে সেটা প্রোভাইড করার ট্রাই করতেছি। কোনো কিছু আমরা বাদ দিব না, এটুকু আমরা এনশিওর করব। সেখানে যা যা শিখতে পারতা তোমরা, সেগুলো সবকিছু আমরা আশা করি আমাদের কোর্সে কোনো কিছু বাদ দিব না। আচ্ছা, যেহেতু এখানে আমাদের টাইম ডিউরেশনটা একটু কম নিতে হচ্ছে, কারণ অনলাইনে আসলে কোনোভাবেই 4 ঘন্টা ক্লাস নেওয়া পসিবল না। এটা তোমরাও পারবা না, আমি মানে আমার ডিভাইসও সাপোর্ট করবে না। যেহেতু ল্যাপটপে ক্লাস নিচ্ছি, প্রচন্ড হিট ইস্যু থাকবে। সো অ্যাকচুয়ালি এটা কোনোভাবেই পসিবল না অনলাইনে 4 ঘন্টা ক্লাস করা একটা না। আচ্ছা, সো দেখো, তোমরা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি কাদেরকে শেয়ার করে দিচ্ছি একটু দেখাই। যদি কেউ ফর্ম ফিল আপ করেছিল কিন্তু মিস করছো, তারা একটু আমাকে বলিও। আর যদি আমি গতকালকের মতো আমার ওই যে হঠাৎ করে যদি লিভ নিয়ে নেওয়া দেখায়, তাহলে প্লিজ আমাকে ফেসবুকে নক দিও সাথে সাথে, যদি এরকম কোনো ঝামেলা হয়। আশা করি হওয়ার কথা না। গতকালকে কেন যে নেট এত বেশি আনস্টেবল ছিল, জানি না কেন এরকম হলো। অনেক জায়গায় শুনছি নেট কানেকশন স্লো ছিল গতকালকে। আচ্ছা, কি ব্যাপার, সবাই কি শুনতে পারছো? অফলাইন দেখাচ্ছে না। হ্যালো, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতেছি না কেন এরকম দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। হ্যাঁ। আচ্ছা জ্যোতির্ময়, তুমি একটু খেয়াল করো বিষয়টা। ধরো আমি এটাকে কেন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলতেছি, জাস্ট এই কার্বন দিয়ে দেখাই দিই। এখানে ধরো তিনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন অ্যাটম যুক্ত আছে। তিনটা হাইড্রোজেন অ্যাটমের আমাদের কার্বনের সাথে যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে, যে কারণে হাইড্রোজেনের এদিকে হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, এদিকেও পার্শিয়াল পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। যে কারণে কি হবে, কার্বনে আমাদের পার্শিয়াল নেগেটিভ চার্জটা আসতেছে। এই পার্শিয়াল নেগেটিভ চার্জ কি করবে, আমাদের এই বন্ডের যে ইলেকট্রনটা আছে, ধরো দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনকে কি করবে, বিকর্ষিত করবে। অর্থাৎ এই একটা এক্সট্রা ইলেকট্রনকে এই কার্বনের দিকে শিফট করাবে। এভাবে আমাদের হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আমাদের ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো এবার? ইলেকট্রন ক্লাউডকে সে রিপালস করে আমাদের অন্য কার্বনের দিকে নিয়ে যাচ্ছে। জ্যোতির্ময়, জি ভাইয়া, বুঝতে পারছি। অর্থাৎ প্লাস আই জি ভাইয়া, ইন্ডাকটিভ বুঝতে পারছি। ইফেক্ট দেখাচ্ছে, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দেখাচ্ছে ভাইয়া, এখানে। হুম হুম। এই ক্ষেত্রে কি হাইপার কনজুগেশন ঘটার কোনো সুযোগ আছে, নাকি হাইপার কনজুগেশন শুধুমাত্র দ্বিবন্ধনের ক্ষেত্রে ঘটে? হাইপার কনজুগেশনও করতে পারে এখানে। আমি ওই পার্টগুলো আর কি টোটালি অ্যাভয়েড করে যাচ্ছি এখন, কারণ হাইপার কনজুগেশন কিন্তু তোমাদের সিলেবাসে নাই। এই জন্য আমি এটা অ্যাভয়েড করে যাচ্ছি, এটা আজ নাই। পর্যন্ত কোথাও আসে নাই। সো যে পার্টগুলো আসে নাই আমরা আসলে সেটা সবার শেষে দেখবো। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, আমরা আমাদের আগে অর্গানিক কেমিস্ট্রির টোটাল মেইন আলোচনাগুলো শেষ করে ফেলি, তারপর না হয় দেখবো ওগুলো। আচ্ছা, আমরা ভাইয়া, কি, এই যে গো স্যার বলেছিল তো, এই জন্যই বুঝতে সমস্যা পারছি। হয়েছে, মানে বোঝা যায় না যে হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ। কোন টাইম। বুঝতে পারছি, বাট ওই পার্টটা তোমাদের সিলেবাসে নাই। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা হচ্ছে একটা কথা মাথায় রেখো, তোমাদের কাছে কি, হ্যাঁ, হাজারি নাগের বই তো অবশ্যই থাকার কথা, সেকেন্ড পেপার। হাজারি নাগের বইটাকেই তোমরা হচ্ছে মেইন রেফারেন্স ধরবা, ঠিক আছে? এর বাইরে গুহ স্যারের বইতে যে এক্সট্রা পার্ট গুলো আছে, সেগুলো অ্যাভয়েড করলেও চলবে। বা কলেজে যেগুলো তোমাকে কোনোদিন টাচও করায় নাই, কলেজে আশা করি হাইপার কনজুগেশন পড়ানোর কথা না, আমাদেরও পড়ায় নাই কলেজ লাইফে। আসলে তোমাদেরও কারোরই পড়ানোর কথা না হাইপার কনজুগেশন, সো এটা সিলেবাসে নাই। এটা মানে কোশ্চেন ব্যাংক খুললেও দেখবা যে এটা কখনো আসে নাই কোথাও। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পর্যন্ত আলোচনা করছিলাম? বেশি লেট করে ফেললাম। আচ্ছা, কোন পর্যন্ত আমরা কি হচ্ছে মার্কোনিকভ শুরু করছি না? ক্লোরিন পর্যন্ত বলছি, ইফ আই এম নট রং। ক্লোরিন পর্যন্ত বলছি। আচ্ছা,
হ্যাঁ, এখন তাহলে এখান থেকে স্টার্ট করি। শুরুতে মার্কোনিকভের কথা ভুলে যাও, মার্কোনিকভ নীতির কথা টোটালি ভুলে যাও, আমরা মেকানিজমটা খেয়াল করি কিভাবে এটা তৈরি হচ্ছে। সো প্রথমত কি হবে, আমাদের এই দুইটা কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। সেই পাই বন্ডের দুইটা ইলেকট্রনকে আমরা হচ্ছে এইভাবে শো করালাম, দুইটা ডিফারেন্ট কালার দিয়ে, অর্থাৎ দুইটা ডিফারেন্ট কার্বন থেকে আমাদের দুইটা ডিফারেন্ট ইলেকট্রন আসছে এখানে। ভাইয়া, এই হ্যাঁ অংশ বলো। করানো হয়েছে তো। আপনার এটা করানো হয়েছে, আপনি বলছিলেন যে মার্কোনিকভ নীতির লিমিটেশনস গুলা স্টার্ট করার কথা ছিল। ও আচ্ছা ওইখানে বলা ওই যে হ্যাঁ হ্যাঁ আলফা হ্যাঁ বিটা হ্যাঁ হ্যাঁ। কার্বন দিয়ে দেখানোর কথা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এই পার্টটা বলছি না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে এটা তো বলেই ফেলছে, এখন আসো তাহলে এখানে আমি এটা আবার নিউ স্টার্ট করি। ধরো হচ্ছে তোমাদের এই অ্যালকিনটা দেয়া আছে, এই অ্যালকিনটা দেয়া আছে তোমাদের হাজারি নার্সারের বইতে প্রতিস্থাপন নিয়ে একটু কথা বলছে। সো আমি ভাবলাম যে এই বিক্রিয়াটা দেখাই দিই তোমাদের। সো এটার সাথে আমাদের হচ্ছে HCl এর রিয়াকশন হলো, দেখো। এখন আমরা যে মেজর প্রোডাক্টটা কি পাবো, আমরা মাইনর প্রোডাক্টের কথা ভুলে যাই, আমরা দেখি যে মূল উৎপাদটা কি হবে আমাদের। আচ্ছা, সেটা কিভাবে বের করতে পারি, প্রথমে হচ্ছে আমরা মেকানিজমটা খেয়াল করি। এখানে আমাদের হচ্ছে দুইটা ইলেকট্রন আছে, যেটা দুইটা ইলেকট্রন যদি এখানে শিফট করে, এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, যেটা লেস স্টেবল। তার মানে অবশ্যই আমাদের দুইটা ইলেকট্রন কি করবে, এখানে শিফট করবে, তাহলে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এট দ্য সেম টাইম আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল, এবং এই হাইড্রোজেনটা এখান থেকে গায়েব হয়ে গিয়ে এখানে চলে আসলো। সো এখানে CH3 হয়ে গেল, একটা এক্সট্রা হাইড্রোজেন অ্যাড হয়ে গেল। এবং এই এক্সট্রা হাইড্রোজেন অ্যাড হওয়ার কারণে আমাদের এই পাশে যেটা হচ্ছে, আমাদের ক্লোরিন নেগেটিভ ক্রিয়েট হলো। এখন খেয়াল করি আমরা, এই ক্লোরিন নেগেটিভটা কোথায় গিয়ে যুক্ত হবে, সেটা যদি এখানে যুক্ত হয়, এটাও একটা হতে পারে, কিংবা এখানে আসলে এটা হবে না। আমাদের ক্লোরিন নেগেটিভটা কি আমাদের এই সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বোক্যাটনে যে যুক্ত হবে না, তার কারণটা হচ্ছে এখানে আরো বেশি স্টেবিলিটির দিকে যাওয়ার সুযোগ আছে, অর্থাৎ এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটন ফর্মেশনের সুযোগ আছে। যেহেতু এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটন ফর্মেশনের সুযোগ আছে, তার মানে এখানে কি হবে একটু খেয়াল করি আমরা, এই কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনটা, আচ্ছা আমার কি রেকর্ডিং হচ্ছে কিনা একটু চেক করি, লেট মি চেক ইট। রেকর্ডিং হচ্ছে কিনা, ইয়েস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এই বন্ডের সাথে যুক্ত হাইড্রোজেনটা কি করবে, এই যে কার্বোক্যাটন এখানে আছে, আচ্ছা এটা মেবি, হ্যাঁ এই যে ক্লোরিন আছে এখানে, ক্লোরাইড মাইনাস। সো এই আমাদের হাইড্রোজেনটা কি করবে, এইখানে এই বন্ডের ইলেকট্রন দুইটা নিয়ে গিয়ে সেই কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই প্লাসটা শিফট করবে এসে এখানে এসে, এবং এখানে উৎপন্ন হবে হচ্ছে আমাদের CH2। দেখো এখন আমাদের কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটন পেলাম। কি হবে 3 ডিগ্রি, এখানে যে কার্বোক্যাটনটা পাচ্ছি আমরা, সেটা অ্যাকচুয়ালি একটা, দুইটা, তিনটা কার্বনের সাথে যুক্ত আছে। অর্থাৎ প্লাস চার্জযুক্ত কার্বনটা আমাদের অন্য তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটন। যেহেতু আমাদের বেশি স্টেবিলিটির দিকে যাওয়ার সুযোগ ছিল, তাই এখানে কি হয়েছে, হাইড্রেট শিফট হয়েছে। তোমরা এই টার্মটা তোমাদের হাজারি নাগের বইতে দেখবা, হাজারি নাগের বইতে, যে এখানে শিফটিং এর কথা লেখা আছে তোমাদের একটা জায়গায়, সেটা হচ্ছে হাইড্রেট শিফট হয়েছে। আমরা ধরলাম হচ্ছে এই কার্বনটাকে আলফা, এই কার্বনটাকে বিটা, এই কার্বনটাকে গামা, তাহলে এই গামা কার্বন থেকে আমাদের বিটা কার্বনে কি হয়েছে, হাইড্রেট শিফট হয়েছে। বা এটাকে যদি আমরা যে কোনো ভাবে এটাকে বলতে পারি। সো পাশাপাশি দুই কার্বনের মধ্যে কিন্তু এরকম শিফটিং এর ঘটনা ঘটে, শুধু হাইড্রেট শিফটই না, এবং এমনকি হচ্ছে মিথাইল শিফটের মতো ঘটনা ঘটে। বাট এটা পাশাপাশি দুই কার্বনে ঘটবে, বহু দূর থেকে কোনো এক কার্বনে হাইড্রোজেন সেভাবে যুক্ত হবে না, এটা শুধুমাত্র পাশাপাশি কার্বনেই ঘটবে। তার মানে দেখতে পাচ্ছ এখানে আমাদের 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, যেটা বেশি স্টেবল। তার মানে আমাদের মেজর প্রোডাক্টটা হচ্ছে CH3, দেন হচ্ছে CH3, তারপর হচ্ছে ক্লোরিন, দেন হচ্ছে CH2, এবং হচ্ছে CH3। এভাবে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। সো এই বিক্রিয়াটা এখানে একটু লিখে দিই, নাহলে তোমরা পরবর্তীতে আবার কনফিউজড হয়ে যাবে। সো এখানে হাইড্রোজেন এবং এর পাশে হচ্ছে HCl। সো মেকানিজমটা কি ছিল আমাদের, এখানে জাস্ট একটু উল্লেখ করে দিই, যে পরে ভুলে যাও। এখানে হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে আমাদের, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো এটা হচ্ছে এই বিক্রিয়ার মেইন মূল ট্রিকি পার্টটা। আমাদের বইয়ে যে এক্সাম্পল গুলো আছে সেখানে কিন্তু এরকম সুযোগ নেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হওয়ার। বাট আমি এখানে যে স্পেসিফিক অ্যালকিনটা যেটা দিচ্ছি, আচ্ছা এটা অ্যালকিন তো হইলই না, হ্যাঁ CH দেন হচ্ছে CH2, হ্যাঁ এখন ঠিক আছে। এবার অ্যালকিন হয়েছে, হ্যাঁ। সো এখানে যে আমি যে অ্যালকিনটা দেখাইছি, সেটা অ্যাকচুয়ালি আমাদের এরকম হাইড্রেট শিফট করে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় আমাদের এই বেশি স্টেবল গ্রুপটা এভাবে অ্যাটাচ হয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, এখন আমরা আসি অ্যান্টি মার্কোনিকভ নীতি নিয়ে, এটা নিয়ে আর দরকার নেই আলোচনা করার। এখন আসি আমরা অ্যান্টি মার্কোনিকভ নীতি।
আচ্ছা, আশা করি এটা ঠিক আছে। হ্যাঁ, এখন আসো, অ্যান্টি মার্কোনিকম নীতি, যার আরেকটা নাম হচ্ছে আমাদের খারাসের নীতি, সেটা অ্যাকচুয়ালি কি বলে, মানে ওটা আসলে রেডিক্যাল মেকানিজম ফলো করে হয়। তো আমি এখানে লিখে নিই খারাসের নীতি। খারাসের নীতি, যারা আগের ক্লাসগুলো মিস করছো আমি গুগল ক্লাসরুমে লিঙ্কগুলো দিয়ে দিছি, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, খারাসের নীতি কি ছিল দেখো, খেয়াল করি। আমাদের যদি এরকম একটা বিক্রিয়া হয় CH3 দেন হচ্ছে CH ডাবল বন্ড CH2, তারপরে যদি আমাদের হচ্ছে এটার সাথে HBr এর বিক্রিয়া হয় এবং এখানে যদি আমাদের জৈব পারক্সাইড প্রেজেন্ট থাকে, তাহলে আমাদের বিক্রিয়ার রেজাল্টে দুইটা প্রোডাক্ট আসবে ঠিক আগের মতো। কিন্তু আমাদের যেইটা, তাহলে আমাদের মেইন প্রোডাক্ট হবে এই জায়গায়, আর হচ্ছে যে দুইটা রিয়াকশন, যে দুইটা প্রোডাক্ট আসবে সেটা আগে লিখে নিই, CH2 দেন Br, আর একটা হচ্ছে CH3 দেন CH Br দেন হচ্ছে CH3। হ্যাঁ, এই দুইটা প্রোডাক্ট আমাদের উৎপন্ন হবে। আগের বার কি ছিল আমাদের, যেখানে হাইড্রোজেন অ্যাটাচ হয়েছে সেটা ছিল আমাদের মেইন প্রোডাক্ট। যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে যদি এই হাইড্রোজেনটা যায়, সেই প্রোডাক্টটা ছিল আমাদের মেইন প্রোডাক্ট, অর্থাৎ এইটা ছিল আমাদের মেইন প্রোডাক্ট, এটা বেশি। বাট এইখানে হবে কাহিনীটা ডিফারেন্ট। এখানে এইটা হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, এটা উৎপন্ন হবে আমাদের 99% এবং এটা উৎপন্ন হবে আমাদের 1%। এখন আসলে এটা কিভাবে কাজ করতেছে এই নীতিটা। সো ফার্স্টে আমরা একটু খেয়াল করি, অ্যালকাইল আমাদের যে জৈব পারক্সাইডটা, তাদের মধ্যে দুইটা ইলেকট্রন দিয়ে তারা বন্ড ফর্মেশন হয়েছে। এই দুইটা ইলেকট্রন এখানে সুষম ভাঙ্গন হবে, অর্থাৎ রেডিকেল উৎপন্ন হবে, তার মানে সেরকম রেডিকেল উৎপন্ন হচ্ছে। এখন এই রেডিকেলটা কি করবে, এখানে যদি এটার সাথে হচ্ছে আমাদের HBr, এখানে অবশ্যই দুইটা ইলেকট্রন, এখানে যেটা হবে আমাদের অ্যালকোহল উৎপন্ন হবে এবং হচ্ছে ব্রোমিন ফ্রি রেডিকেল উৎপন্ন হবে। এটা হচ্ছে ব্রোমিন ফ্রি রেডিকেল উৎপন্ন হলো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। ওকে, এখন আসো সেকেন্ড স্টেপে গিয়ে কি হবে। সো আমাদের সেকেন্ড স্টেপে যেটা হবে, এই ব্রোমিন ফ্রি রেডিকেল গিয়ে, ধরো হচ্ছে আমি যদি এখানে অ্যালকিনটাকে লিখে নেই, এখানে একটা বন্ড দেখালাম, আর একটা বন্ড হচ্ছে দুইটা ইলেকট্রন দিয়ে দেখাইলাম, দেন হচ্ছে CH2। দেখো, এই অ্যালকাইল মানে রেডিকেলের ক্ষেত্রে কি হয়, যে যার ইলেকট্রন নিয়ে চলে যায়। অর্থাৎ এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে আমাদের এই দুইটা ইলেকট্রন, আচ্ছা এখানে আরেকবার একটু দেখাই পেন দিয়ে। আচ্ছা, দেখো এইখানে চলে গেল এবং এই ইলেকট্রনটা এখানে চলে গেল। এখন ব্রোমিন কি করলো, ব্রোমিন গিয়ে যদি হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত হয়, এই কার্বনের সাথে যদি আমাদের ব্রোমিনটা যুক্ত হয়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। সো এখান থেকে যদি আমরা রেডিকেলটা দেখাই, এখানে যেটা পাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। তোমরা কিন্তু এটা ইতিমধ্যে জানো যে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল হচ্ছে আমাদের বেশি স্টেবল। যেহেতু 2 ডিগ্রি ফ্রি রেডিকেল বেশি স্টেবল, তাই আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিকেলই বেশি তৈরি হচ্ছে। আচ্ছা, আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে CH3 দেন CH, হ্যাঁ দুইটা ইলেকট্রন CH2 এরকম হলো। কিন্তু এবার কি করলো, এই ব্রোমিন ফ্রি রেডিকেলটা এসে, ব্রোমিন ফ্রি রেডিকেলটা এসে এই কার্বনের সাথে গিয়ে যুক্ত হলো। এই কার্বনের সাথে যুক্ত হওয়ার কারণে এখানে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। তো এখানে যেটা পাচ্ছি আমাদের, এই কার্বনের সাথে যুক্ত হলে আমাদের 1 ডিগ্রি ফ্রি রেডিকেল উৎপন্ন হবে। 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। এখন খেয়াল করি আমরা, দেখো 1 ডিগ্রি ফ্রি রেডিকেল উৎপন্ন হলো। এখন থার্ড স্টেপে গিয়ে কি হবে, এখানে তো 2 ডিগ্রি ফ্রি রেডিকেল পেলাম, এখানে হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল পেলাম। এখন আসো থার্ড স্টেপ। সো থার্ড স্টেপে যেটা হবে আমাদের, এই 2 ডিগ্রি ফ্রি রেডিকেলটা যেটা আমাদের বেশি উৎপন্ন হয়েছে, এই 2 ডিগ্রি ফ্রি রেডিকেল আমাদের এখানে গিয়ে হচ্ছে আবার HBr সাথে অ্যাড হয়ে আমাদের হচ্ছে এই হাইড্রোজেনটাকে একসেপ্ট করে নেবে তারা। এই হাইড্রোজেন ফ্রি রেডিকেলটাকে এখান থেকে গিয়ে এই কার্বনে গিয়ে হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা উৎপন্ন হলো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ফ্রি রেডিকেল আছে, কম্পিটিশন হচ্ছে হাইড্রোজেন ফ্রি রেডিকেল আর ব্রোমিন ফ্রি রেডিকেলের মধ্যে। কম্পিটিশনে কে জিতবে, এখানে কে ফার্স্ট ওই কার্বনের সাথে অ্যাটাচ করতে পারবে। অ্যাকচুয়ালি যার এখানে অ্যাটমিক মাস কম, সে তত দ্রুত এখানে গিয়ে কার্বনের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। এইভাবে চিন্তা করতে পারো তোমরা। সো এখানে গিয়ে এই কার্বনের সাথে আমাদের হাইড্রোজেনটা অ্যাটাচ হয়ে গেল, হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা। সো এখানে পাচ্ছি হচ্ছে CH3 দেন CH2 CH Br। আচ্ছা, খুব সম্ভবত এখানে CH2Br হবে। হ্যাঁ, CH2Br, আর এটা ঠিকই আছে। আচ্ছা, এটাও ঠিক আছে। আর এখানে আমাদের, হ্যাঁ ঠিক আছে, সো এটা হবে CH2Br। আর এখানে গিয়ে আমাদের, ঠিক আছে, কার্বনের যেহেতু আমাদের তিনটা হাত, হ্যাঁ সেটা ফিল আপ হয়ে গেছে। দেখো এই হাইড্রোজেনটা গিয়ে আমাদের এই
ফ্রি রেডিকেলে অ্যাটাচ হয়ে আমাদের এই প্রোডাক্টটা ফর্মেশন করবো 1 ব্রোমো প্রোপেন, যেটা আমাদের বেশি স্টেবল এই ক্ষেত্রে। এই জন্য হচ্ছে আমাদের এটা মেইন প্রোডাক্ট, এটা 99% উৎপন্ন হয় আর এটা হচ্ছে 1% উৎপন্ন হয়। আর এটা কিভাবে উৎপন্ন হয়, এটা যদি জাস্ট একই জিনিসই CH2 CHBr, আর এখানে হচ্ছে আমাদের CH2 ফ্রি রেডিকেল, এর সাথে হচ্ছে আমাদের HBr যুক্ত হয়ে আমাদের হচ্ছে, আচ্ছা এখানে প্লাস অবশ্যই ব্রোমিন ফ্রি রেডিকেল উৎপন্ন হবে, যেটা আবার পুনরায় আমাদের বিক্রিয়ায় ব্যবহৃত হবে। পুনরায় বলতে আমাদের আবার সেকেন্ড স্টেপে গিয়ে সেই ব্রোমিন ফ্রি রেডিকেলটা কাজ করবে আগের মতো। আচ্ছা, তারপরে এখানে গিয়ে আবার সেম ভাবে CH3 CHBr, দেন আমরা পাচ্ছি CH3, দেন আবার ব্রোমিন ফ্রি রেডিকেল। সো বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপের বিক্রিয়া। এ পর্যন্ত ক্লিয়ার সবার? এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আমি কি আছি নাকি আবার কানেকশনের প্রবলেম? ভাইয়া একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করো। ভাইয়া এখানে দেখা যাইতেছে যে ফার্স্টে হাইড্রোজেন ব্রোমাইড এর পার্টটা ফ্রি রেডিকেলে বিভক্ত হলো। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই হাইড্রোজেন ব্রোমাইড যেটা আমরা থার্ড স্টেপে দেখতেছি, আর সেটা আর ফার্স্ট স্টেপের হাইড্রোজেন ব্রোমাইড কি আলাদা না? না না না, অবশ্যই কারণ আলাদা না। আরো এস তো উৎপন্ন হয়ে গেছে। এই আরো এস টি কি ভাইয়া, মানে বুঝতেছেন না এটা এটা কোথায় ইউজ হবে? অ্যালকোহল আমাদের। এই যে এটা হচ্ছে অ্যালকোহল আরো না বেশ। হলে ভাই এই যে দেখেন এই যে মানে অ্যালকক্সে মানে আর ডাবল ও আর মানে জৈব পারক্সাইড যখন দুইটাই হুম হুম হুম। এই এই এইটা আচ্ছা, আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি যে অ্যালকোহল আর এই ব্রোমিন ফ্রি হাইড্রোজেনের রেডিকেল তৈরি সোর্সটা, হলো। আমরা এখানে যে হাইড্রোজেনের সোর্সটা দেখতেছি সেটা হচ্ছে HBr থেকে না নিয়ে যদি আমরা অ্যালকোহল থেকে নিতাম হাইড্রোজেন, এই টাইপের কিছু। হাইড্রোজেনের সোর্সটা আসলে দুইটা মাধ্যম হইতে পারতো কিনা, তুমি কি বুঝতে পারছো? মানে, জি ভাইয়া, মানে হুম হুম হুম। আচ্ছা আরেকবার বলো তো তুমি কোশ্চেনটা। নেট স্লো হয়ে গেছে। আচ্ছা, ভাইয়া নেট কাজ করতেছিল না আমার, এই জন্য বুঝি নাই কি বলছেন। হ্যাঁ তুমি আরেকবার বলে আরেকবার ফেলো একটু, কোশ্চেনটা। মানে আমার কথাটা ছিল যে আমরা যখন জৈব পারক্সাইড ফার্স্ট স্টেপে জৈব পারক্সাইড ফ্রি রেডিকেল তৈরি করলো, হাইড্রোজেন ব্রোমাইডের ফ্রি রেডিকেল হলো মানে মানে একটা অ্যালকোহল গ্রুপ তৈরি হলো, আর একটা তৈরি হলো ব্রোমিন ফ্রি রেডিকেল। হ্যাঁ। এই ক্ষেত্রে ব্রোমিন ফ্রি রেডিকেলটা সেকেন্ড স্টেপে যা ব্যবহৃত হয়ে গেল, আর অ্যালকোহলের ব্যবহারটা আমি মানে আমরা দেখি নাই। কিন্তু পরবর্তীতে আবার যখন থার্ড স্টেপে আসলাম, তখন দেখা যাইতেছে যে আরেকটা হাইড্রোজেন ব্রোমাইড আসতেছে, যেটার ফ্রি রেডিকেল তৈরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে মানে এই যে হাইড্রোজেন ব্রোমাইডটা, এটা তো অন্য একটা হাইড্রোজেন ব্রোমাইড হবে না? অ্যাকচুয়ালি এটা তো আর হাইড্রোজেন ব্রোমাইড, পূর্বেরটা হবে না। হ্যাঁ পূর্বেরটা হবে না, এটা টোটালি ডিফারেন্ট। এটা টোটালি ডিফারেন্ট। অবশ্যই আগেরটা হবে না, কারণ আগেরটা তো তোমার মানে অ্যালকোহল হিসেবে হয়ে গেছে, অ্যালকোহল আর ব্রোমিন ফ্রি রেডিক্যাল হয়ে গেছে, এটা আর নতুন। ভাইয়া হ্যাঁ। এই ক্ষেত্রে তো জৈব পারক্সাইড একটা প্রভাবক, যতটুকু মনে হয়। হ্যাঁ, তাহলে জৈব প্রভাবক পারক্সাইড হলে তো প্রভাবক। সেটা আবার আগের অবস্থায় যাওয়ার কথা, কিন্তু এখানে তো ভাইয়া সে আগের অবস্থায় যেতে পারলো না, অ্যালকোহল হয়ে থাকলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করতে পারো এইভাবে, তোমাদের যে আমাদের যে হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের যে সোর্সটা, যেটা আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালে অ্যাটাচ হচ্ছে, সেটা আমরা দেখতেছি ম্যাক্সিমামই আমাদের HBr থেকে আসতেছে, এইখান থেকে আসতেছে। বাট এটা Right. কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এইখান থেকেও আসতে পারতো, এই হাইড্রোজেনটাও আসতে পারতো কিন্তু, তাহলে কিন্তু আবার আমরা হচ্ছে এই ফ্রি রেডিক্যালটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? তখন আবার গিয়ে কি হবে, ধরো এই হাইড্রোজেনটা তোমার হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা সোর্স থেকে আসতে পারে, এটা পসিবল, দুইটা সোর্স থেকে আসাই পসিবল লজিক্যালি। সেক্ষেত্রে যখন আরেকটা আমাদের হচ্ছে আরও থেকে, এখান থেকে যখন এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা আলাদা হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা আলাদা হয়ে যাচ্ছে, তখন এই দুইটা আবার অ্যাটাচ করে আমাদের এই জিনিসটা তৈরি করতেছে, আগের জিনিসটা। এটা হতে পারে, বুঝছো? ও এটাও হতে পারে এখানে। বইয়ে আসলে উম, সবকিছু উম, তোমাদের হয়। মানে ফুল এক্সপ্লেনেশন ভাবে দেওয়া থাকে না। এটা আসলে তোমাদের বইয়েরও প্রবলেম না, এটা আহ, মানে ম্যাক্সিমাম জায়গায় দেখা থাকে যে এরকম জিনিসগুলোর এক্সপ্লেনেশন প্রপারলি দেয়া থাকে না। বাট এরকমই একটা কাহিনী হয় যে অ্যাকচুয়ালি আমাদের কারণ যে ভাইয়া এই, এইখানে হ্যাঁ বলো। যেহেতু আমরা আরো এইচটাকে জেনারেলি অ্যালকোহল গ্রুপের মানে আমরা দেখি এইচ প্লাস আয়ন তৈরি হয়, আর অ্যালকক্সাইড মানে আরো মাইনাস আয়ন তৈরি হয় একটা, মানে অ্যালকক্সি আয়ন তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে তো এইচ প্লাস আয়নে তো কোনো ইলেকট্রন থাকার কথা না, তাই না?
না, এইচ প্লাস তো ইলেকট্রন অ্যালকোহল থাকবে না। গ্রুপ তো একটা মানে H প্লাস দান দেখো করতে দেখো, পারে যদি মানে এখানে প্রতিস্থাপন হতে পারে। এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা জি। হচ্ছে এই যে আরও এইচটা আছে সেটা এরকম ভাবে বন্ড ফর্মেশনে আছে, এটুকু তো শিওর, যে যেহেতু তাদের মধ্যে দুইটা ইলেকট্রন এরকম এভাবে আছে, তখন কি হ্যাঁ, করলো, এইটা আবার তাকে ইনডিউস করলো, মানে এই যে, সমযোজী বন্ধন। হ্যাঁ এইটা আবার তাকে ইনডিউস করে কি করলো, এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটাকে আলাদা করে দিল এবং নিজেদের মধ্যে আরো এই বন্ডটা ফর্মেশন করলো, জৈব পারঅক্সাইড। এটাও একটা পসিবল রিজন, এক্সপ্লেনেশন হতে পারে। কেমিস্ট্রির জি ক্ষেত্রে ভাই। আসলে কিছু বিষয় এরকম একটা ঝামেলা আর থেকে যায় যে, ধরো আমার মনে হলো যে এক্সপ্লেনেশনটা এটা এরকম হতে পারে, বাট অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে এক্সপেরিমেন্ট সেটাকে হুম, সাপোর্ট করে না, এরকম বিষয় আশাগুলো থাকে। আমি আসলে কখনো এটার এক্সপ্লেনেশন দেখতে যাইনি বা সার্চ করিনি জি ওইভাবে, ভাই। বাট আমার মনে হচ্ছে এরকম কোন একটা ঘটনা জি ভাই, ঘটছে। হুম হুম হুম। কারণ ভাই আবার সেকেন্ড স্টেপে দেখা যাইতেছে যে আমরা মার্কনিকভ নীতির ক্ষেত্রে দেখতে পাই যে ডাবল বন্ড ভাঙে একটা যে কোনো একটা ইলেকট্রনের মানে যে কোনো একটা কার্বন পরমাণু পুরোপুরি স্থানান্তরিত হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ অসম হ্যাঁ, বিভাজন ঘটে। এই এক্স্যাক্টলি। ক্ষেত্রে আবার দেখা যাইতেছে যে ফ্রি রেডিকেল এর মতো হইতেছে, মানে এগুলো বুঝবো কিভাবে ভাইয়া? আচ্ছা, এটা শুধুমাত্র তোমার জৈব পারঅক্সাইডের ক্ষেত্রে মাথায় রাখো আপাতত। জৈব পারঅক্সাইড থাকলে আমাদের সেটা ফ্রি আর রেডিক্যাল এই মেকানিজম ফলো করবে। এটা কি ভাইয়া ইয়ের ক্ষেত্রে হবে, অ্যালকাইনের ক্ষেত্রে হইতে পারে এই বিক্রিয়াগুলা? তোমার হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে সেখানেও কিছু মানে বিক্রিয়া যে আছে, মার্কনিকভ সেখানেও কিছু অ্যান্টি মার্কনিকভ আর মার্কনিকভ এই দুটো মার্ক অ্যালকাইন। মার্কোনিকভ তো তোমার হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করে না, মার্কোনিকভ তো হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন, কারণ সেখানে অ্যাটাকটা ফার্স্টে ইলেকট্রোফাইল করতেছে। আর অ্যান্টি মার্কোনিকভ হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করে। এই ছাড়াও আমাদের হচ্ছে আরো কিছু, তুমি যেটা বলতেছো অ্যালকাইনের কথা, অ্যালকাইনের কথা, সেখানেও কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজম আছে, বাট ওটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই, বুঝতে ও পারছো? ওই পার্টটা তোমাদের সিলেবাসে আচ্ছা। নাই, সিলেবাসে না নাই ভাই, এই যে বলতে, হ্যাঁ বুঝতে আমরা পারছি। অনেক সময় সংযোজন বিক্রিয়া দেখি, তো ওই ক্ষেত্রে কি এই মার্কনিকভ ইউজ করতে পারবো? এই সংযোজন কোয়েশ্চেনটা ছিল, বিক্রিয়া, মানে হ্যাঁ। হাইড্রোজেন অ্যালকিন ব্রোমাইড অ্যালকাইনের সাথে যুক্ত হলে। অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া তোমার মার্কোনিকভ নীতি ইউজ হবে, বাট মার্কোনিকভ নীতির কিন্তু ও লিমিটেশনস আছে, সেটা কিন্তু আমরা অ্যাড্রেস করে দিচ্ছি। মার্কোনিকভ নীতি কিন্তু একটা জি ভাইয়া, শর্টকাট, জি ভাইয়া বুঝতে দেখছি। পারছো? এটার কিছু লিমিটেশনস আছে, জি ভাইয়া। যেখানে শিফটিং এর ঘটনা ঘটবে সেখানে হচ্ছে তোমার মার্কোনিকভ নীতি আর খাটবে না, এটা মাথায় রেখো। থাকবে না। আর ফ্রি আচ্ছা ভাই। রেডিকেলের যে বাকি মেকানিজম গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নাই একেবারেই, না হলে ভালো করে শিখতা তোমরা। আচ্ছা। না ভাই, ওই যে মার্কনিকভ মানে আমরা অনেক সময় দেখি, তো এই জন্যই বললাম। হুম হুম, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ এখন আসে আমরা হচ্ছে আহ, অপ্রতিসম অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখি, তারপরে আমরা ওজোনোলাইসিসে যাব। তো হচ্ছে CH3, দেন হচ্ছে CH ডাবল বন্ড CH2, এর সাথে যদি আমাদের সালফিউরিক অ্যাসিড অ্যাড হয়, সেই সালফিউরিক অ্যাসিডটাকে আমি এভাবে দেখালাম OSO3H, যেখান থেকে আমাদের হচ্ছে হাইড্রোজেন H প্লাস বের হয়ে যাবে এবং এখান থেকে OSO3 মাইনাস আয়ন বের হয়ে যাবে। এখন খেয়াল করি, যেহেতু আমাদের এটা অ্যালকিনের একটা বিক্রিয়া এবং এখানে ইলেকট্রোফাইল এবং পজিটিভ এবং নেগেটিভ, মানে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল দুইটাই ক্রিয়েট হচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি। সো এই পোর্শনটা থেকে আমাদের H প্লাস আসতেছে এবং এই পাশ থেকে আমরা ভেঙে পাচ্ছি OSO3 মাইনাস। আচ্ছা, OSO3 H মাইনাস, বা মাইনাসটাকে এখানে দেখে, হ্যাঁ। সো এখান থেকে আমরা এটা পাচ্ছি। তো অ্যাকচুয়ালি অ্যাটাকটা কে আগে করবে, যেহেতু এটা আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক কারণ হচ্ছে আমাদের, আমি বারবার বলতেছি এটা ইলেকট্রোফিলিক কেন, কারণ হচ্ছে আমাদের অ্যালকিনের পাই ইলেকট্রন, অর্থাৎ এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, এই জন্য ইলেকট্রন লাভিং গ্রুপ যেটা আমাদের ইলেকট্রোফাইল সেটাই আমাদের আগে অ্যাটাক করতেছে। সো ফার্স্ট অ্যাটাকটা আমাদের H প্লাস করবে, কোথায় অ্যাটাকটা করবে, এখানে অ্যাটাকটা হবে। তারপরে এখানে আমাদের কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, সেই কার্বোক্যাটায়নে কি করবে, আমাদের OSO3H টা অ্যাড হয়ে যাবে এখানে, সেখানে অ্যাড হয়ে গেল আমাদের OSO3H। এখন এইটার সাথে যদি আমাদের হচ্ছে পানির বিক্রিয়া দেওয়া হয়, পানির বিক্রিয়া দিলে এখানে অ্যালকোহল ফর্মেশন হবে, খেয়াল করে একটু, HOH, মানে কি হবে, আমাদের অ্যালকোহল ফর্মেশন হয়ে যাবে। পাচ্ছি সেটা CH3, দেন CH OH, তারপর হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা একটা না 2 ডিগ্রি, হ্যাঁ 2 ডিগ্রি অ্যালকোহল। সেটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাচ্ছে এবং এখান থেকে উৎপন্ন হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। সো এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন তোমাদের পরীক্ষার জন্য, এরকম সালফিউরিক অ্যাসিড ছাড়া অন্য কোনো তোমাদের নিউক্লিওফাইল আর হচ্ছে ইলেকট্রোফাইল দিয়ে তোমাদের রিঅ্যাকশনটা আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এখন একটা খেয়াল করি আমরা ওজোনিকরণ বিক্রিয়া,
এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওজনীকরণ থেকে বেশ কিছু কোশ্চেন আমরা দেখবো, একটু ট্রিকি ট্রিকি কোশ্চেন গুলো। ওজনীকরণ। ভাইয়া, হুম। এই বিক্রিয়াটা কি আমরা জেনারেল জেনারেল আমরা পানি যোগ করা, পানি যোগের বিক্রিয়াটা বলা হয় না অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়া? এইটাকে অ্যালকিনে পানি সংযোজন, হ্যাঁ বলতে হ্যাঁ। পারো। অ্যালকিনে যদি তুমি ডিরেক্ট ওয়াটার মলিকিউল অ্যাড করো তাহলে এরকম একটা রিয়াকশন ঘটবে, বলতে পারো অ্যালকিনে পানি সংযোজন। কারণ ওয়াটারের দুইটা মানে পার্ট। স্পেসিফিক নামের বিক্রিয়া তো এই জন্য। বাট আমি অ্যালকোহলে পানি সংযোজন সম্ভবত এরকম বলা হয় কিনা, বাট তুমি যদি এখানে ডিরেক্ট পানি অ্যাড করো তাহলেও হয়তো তোমাদের এই রিয়াকশনটা দিবে। এখানে যদি ডিরেক্ট তুমি মানে ওয়াটার এই অ্যাড ক্ষেত্রে তো করো। সালফিউরিক অ্যাসিড এটা একটা কি হিসেবে প্রভাবক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে যদি তুমি পানি অ্যাড করো তাহলে এই রিয়াকশনটা সম্ভব। হুম, সালফিউরিক অ্যাসিড প্রভাবক অ্যালকিনে পানি সংযোজন, ঠিক আছে। কারণ সালফিউরিক অ্যাসিড কিন্তু আমরা অ্যাজ ইট ইজ পেয়ে যাচ্ছি এখানে। প্রভাবক হচ্ছে তোমার বিক্রিয়া অংশগ্রহণ করবে কিন্তু বিক্রিয়া শেষে আবার অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, তুমি এটা অ্যালকিনে পানি সংযোজন বলতে পারো। এখানে মানে আমাদের সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করছে। আচ্ছা, এখন আসো ওজনীকরণ আচ্ছা। বিক্রিয়া। ওজনীকরণে আমরা অ্যালকিনের বিক্রিয়া দেখি। ফার্স্ট হচ্ছে অ্যালকিন দেখি, CH3 দেন CH2 CH ডাবল বন্ড CH2। এটার সাথে আমরা ওজনীকরণ বিক্রিয়া দেখব, অর্থাৎ আমরা ওজনকে অ্যাড করব, যেটা হচ্ছে O3 এবং CCl4 দ্রাবকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা করতে হবে আমাদের। এখন খেয়াল করি এই বিক্রিয়াটা যেটা হবে আমাদের, এই ডাবল বন্ডের মাঝখানে আমাদের ওজোন মলিকিউলটা অ্যাড হয়ে যাবে। লাইক কিরকম, CH3 CH2 দেন এখানে পাচ্ছি হচ্ছে CH। খেয়াল করি আমাদের এটাকে অনেকটা ঘর বাড়ির মতো লাগবে তোমাদের। আচ্ছা, এখানে কার্বন দেন হচ্ছে এখানে আমাদের অক্সিজেনটা অ্যাড হয়ে গেল, ঘরবাড়ি রিঅ্যাকশনও বলতে পারো। আচ্ছা দেখো, সো এইভাবে আমাদের ডাবল বন্ডের মাঝখানে ওজোন মলিকিউলটা আমাদের অ্যাড হয়ে গেল। এখন কি হবে, আমরা যদি জিঙ্ক এবং ওয়াটার মলিকিউল ইউজ করি, সো আমরা এখান থেকে চাই হচ্ছে অ্যালডিহাইড আর অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন করতে। সো আমরা এখানে ইউজ করব জিঙ্ক অথবা জিঙ্কের সাথে পানি ইউজ করব এবং তাপ দিব। এবং জিঙ্ক কি করবে, অ্যাকচুয়ালি জিঙ্ক হচ্ছে আমাদের যে এই অক্সিজেনটাকে নিয়ে চলে গিয়ে জিঙ্ক অক্সাইড ফর্মেশন করবে। সো জিঙ্ক আমাদের কি করতেছে, এই অক্সিজেনটাকে নিয়ে চলে যাবে এখান থেকে এবং এখানে ফর্মেশন করবে জিঙ্ক অক্সাইড। এরপর আসো, আমাদের দেখো এরপরে যে ভাঙ্গনগুলো হবে কোথায় কোথায় ভেঙে যাবে, এইখানে ভেঙে যাবে দেন এইখানে ভেঙে যাবে। সো এইখানে যদি আমাদের অ্যাকচুয়ালি ভেঙে যায়, এখান থেকে উৎপন্ন হচ্ছে CH3 CH3 CH2 C ডাবল বন্ড ও দেন H পাচ্ছি। সো এটা একটা হচ্ছে অ্যালডিহাইড দিচ্ছে আমাদের এই পুরো পার্টটা। যদি ভেঙে যায় তাহলে এখান থেকে পাচ্ছি। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, কারণ এটা না বুঝলে কিন্তু আমরা মানে বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া বুঝবো না। আচ্ছা, এটা কিন্তু আমাদের একটা অ্যালডিহাইড পাচ্ছি যেটার নাম হচ্ছে প্রোপানেল। আচ্ছা, এটা একটা অ্যালডিহাইড পেলাম এবং এই পাশ থেকে কি পাবো আমরা, HCHO পাবো, যেটা হচ্ছে মিথানেল। সো এই পোর্শন থেকে আমরা পাচ্ছি HCHO, এটাকে বলতেছি আমরা প্রোপানেল আর এটাকে বলতেছি আমরা মিথানেল। এখন বিষয়টা একটু ভালো করে আমরা খেয়াল করি, কখন আমরা অ্যালডিহাইড পাবো কখন আমরা কিটোন পাবো, এটা এখন অবজার্ভ করি আমরা। এই ডাবল বন্ডের সাথে যে কার্বনটা অ্যাকচুয়ালি যুক্ত আছে আমার, সেই কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, কোনো হাইড্রোজেন যদি না থাকে তাহলে আমরা পাবো কিটোন। এই ডাবল বন্ডের সাথে যদি আমাদের হচ্ছে ডাবল বন্ডের সাথে যুক্ত কার্বনে যদি আমাদের হাইড্রোজেন থাকে তাহলে পাবো হচ্ছে আমরা অ্যালডিহাইড। তার রিজনটা এখানে বুঝতে পারছো যে অ্যালডিহাইড এবং কিটোনের সংখ্যা যদি তোমরা খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের আর অথবা এইচ, যদি এইচ থাকে তাহলে বুঝবা হচ্ছে এটা অ্যালডিহাইডকে রিপ্রেজেন্ট করবে, যদি আর থাকে তাহলে সেটা কিটোনকে রিপ্রেজেন্ট করবে। সো এই ডাবল বন্ডের সাথে যুক্ত কার্বনে যদি আমাদের হাইড্রোজেন থাকে তাহলে আমরা সেখান থেকে অ্যালডিহাইড পাবো, আর যদি হাইড্রোজেন না থাকে আমরা পাবো কিটোন। এখন আরেকটা এক্সাম্পল দেখি আমরা, এরপর আমরা রিভার্স জিনিসটা শিখবো যে যদি, আচ্ছা এখন চলো কিটোন তৈরি করি। তাহলে আমরা ডাবল বন্ডের সাথে যুক্ত কার্বনে আমরা এখন কোনো হাইড্রোজেন দিব না, তাহলে দেখবা যে আমরা কিটোন পাবো। দেন এখান, আচ্ছা এখানে হবে না এটা, এখান থেকে পাচ্ছি হচ্ছে CH3 দেন এখানে CH3 অ্যাড করলাম। এখন যদি আমরা এখানকার বিক্রিয়াটা কমপ্লিট করি, ধরো ওজনের সাথে বিক্রিয়া দিলাম এবং হচ্ছে CCl4 দ্রাবকের উপস্থিতিতে CCl4, তাহলে কি পাচ্ছি CH3
দেন আমাদের ডাবল বন্ডের মাঝে এটা অক্সিজেনটা এভাবে অ্যাড হয়ে যাবে। দেন এখানে পাচ্ছি CH3, দেন হচ্ছে CH3, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। আচ্ছা এখন খেয়াল করি আমাদের জিঙ্ক এবং হচ্ছে ওয়াটারের উপস্থিতিতে আমাদের রিঅ্যাকশনটা করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, জিঙ্ক যদি এখানে ইউজ না করো, ওয়াটার কি করবে, পার অক্সাইড উৎপন্ন করে ফেলবে। এবং পার অক্সাইড হচ্ছে কিন্তু একটা তীব্র জারক। সো পার অক্সাইড কি করবে, আমাদের ফার্দার যে অ্যালডিহাইড এবং কিটোন যেটাই পায় সেটাকে আবার জারিত করে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে ফেলবে। সেই জন্য আমরা, যেহেতু আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কার্বনিল মূলক পাওয়া, তাই আমরা হচ্ছে ওয়াটারের সাথে জিঙ্ক ইউজ করছি। সো এই রিঅ্যাকশন থেকে আমরা পাচ্ছি হচ্ছে জিঙ্ক অক্সাইড, দেন হচ্ছে এই পাশ থেকে পাচ্ছি হচ্ছে অ্যাসিটন, মানে দুইটা অ্যাসিটন পাচ্ছি আর কি, বা প্রোপানন। প্রোপাননের আরেক নাম হচ্ছে অ্যাসিটন। আচ্ছা আমি এখানে 2 দিয়ে দিচ্ছি। সো এইভাবে রিঅ্যাকশনটা পেলাম। এখন যদি আমাদের রিভার্সটা বের করতে বলে, লাইক ধরো হচ্ছে তোমাদের উৎপাদ দেয়া থাকলো CH3 CH2 দেন CHO। আচ্ছা এটা দেয়া থাকলো এবং এর সাথে দেয়া থাকলো হচ্ছে HOH, H মিথানল দেয়া থাকলো আর কি। এখন যদি তোমাকে বলে যে এটা কোন অ্যালকিন থেকে তৈরি করা হয়েছে, কোন অ্যালকিনের ওজনীকরণের ফলে আমরা এই দুটো প্রোডাক্ট পাইছি, তোমাদের যদি এখন এই কোশ্চেনটা করে, সো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি? সো ফার্স্টে আমরা কি করব, আমাদের যে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বনিল মূলকটাকে দুইটা সামনাসামনি রাখবো। সেখান থেকে হচ্ছে আমরা যদি এভাবে লিখে ফেলি, ভাইয়া এটা কি বিউটিন ওয়ান থেকে হবে? এক্স্যাক্টলি বিউটিন 1 থেকেই হবে। আর প্রসেসটা তোমাদের একটু দেখাচ্ছি, কঠিন হলেও কিভাবে পারবা তোমরা। আচ্ছা এটা কি হবে, C2H5। দেখো আমরা এটাকে এভাবে লিখলাম আর এটাকে ধরো এভাবে লিখবো, সি ডাবল বন্ড ও, দেন এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা CH2। দেখো এখন যদি আমরা এখন এখানে যেটা করব, এই পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিব, টোটালি বাদ। এই পোর্শনটাকে মুখোমুখি রেখে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা C2H5 দেন CH, তারপরে হচ্ছে ডাবল বন্ড CH। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, মানে একটা কার্বন বাদ পড়ে গেছে, ওয়েট, না না ঠিকই আছে, যেহেতু আমি C2H5 লিখছি, সো ঠিকই আছে আমার স্ট্রাকচার। হ্যাঁ যেহেতু আমি C2H5 লিখছি, সো কোনো ঝামেলা নেই। দেখো এটা তাহলে আমরা বিউটিন 1 পেয়ে গেলাম। এখন ধরো আরেকটা যদি তোমাদের দেয়, আচ্ছা কেউ একজন বলো তো এটা কি হবে, CH2 দেন হচ্ছে C ডাবল বন্ড O দেন CH3, তারপর হচ্ছে CH3 CHO। এখন এটা বলো তো কি হবে, এইটা কোন অ্যালকিন থেকে আসছে? হেক্স ওয়ানিন, এটা তো হেক্স। আচ্ছা আমরা চেক করে দেখি X1N হয় কিনা। আমরা কি করব, কার্বনিল মূলকটাকে সামনাসামনি রাখবো, এখান থেকে CH3, দেন এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে C2H5। ভাইয়া পেন্টিন টু, আচ্ছা চেক করে দেখি আমরা। পেন্টিন টু হবে। হুম হুম হুম। এখান থেকে হচ্ছে হাইড্রোজেন, দেন হচ্ছে CH3। এখন দেখি আমরা কি হয়। এই অক্সিজেন দুটাকে আমরা ক্রস করে দিলাম, তাহলে আমাদের যে প্রোডাক্টটা আসবে সেটা হচ্ছে C2H5 দেন CH3, দেন হচ্ছে ডাবল বন্ড, দেন CH3, দেন এখানে হাইড্রোজেন। আচ্ছা এখানে প্যারেন্ট চেইনে কয়টা কার্বন আছে, দুইটা তিনটা চারটা পাঁচটা। এটা কিন্তু এক্স্যাক্টলি পেন্টিন 2 না, এটা কিন্তু আমাদের হচ্ছে 2 মিথাইল পেন্টিন 2, পেন্ট 2 ইন বা 2 মিথাইল পেন্টিন 2। বুঝতে পারছি তুমি কারেক্ট অ্যান্সারটা দিছো, বাট হচ্ছে মিথাইল পার্টটাকে বলে বাদ দিয়ে ফেলছো। আচ্ছা এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এইভাবে আমরা রিভার্স অর্ডারে বের করতে পারি। এখন আসো এই ওজোনোলাইসিসটা আমরা যদি আমাদের বেনজিনের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে। ধরো বেনজিনের ক্ষেত্রে যদি আমরা ওজোনোলাইসিসটা দেখি, বেনজিনের স্ট্রাকচারটা আমি আঁকলাম এখানে, ডাবল বন্ড CH, দেন এখান থেকে CH, দেন ডাবল বন্ড CH, তারপর এখান থেকে হচ্ছে CH, ডাবল বন্ড CH। কি হবে আমাদের যে ঘরবাড়ি ফরমেশনটা সেটা কোথায় হবে, ডাবল বন্ডের মাঝখানে হবে। সো এখান থেকে যদি আমি 3 অণু ওজোন অ্যাড করি CCl4 দ্রাবকে, তাহলে কি হবে খেয়াল করি আমরা, এখান থেকে কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন। ফরমেশনটা কোথায় হবে, আমাদের
এই দুইটা কার্বনের মাঝখানে অক্সিজেন, এখানে এখানে এখানে, তারপরে এখানে যেহেতু ডাবল বন্ড, এই দুইটা কার্বনের মাঝখানে আমাদের ঘরবাড়ি ফর্মেশন হবে। সো এভাবে হচ্ছে, তারপরে আবার এই ডাবল বন্ডের মাঝখানে হবে এখানে অক্সিজেন, দেন এখানে আরেকটা অক্সিজেন। দেখো, আচ্ছা, এটা হলো আমাদের কাহিনী। এখানে আমাদের সিঙ্গেল বন্ড, এখানে আমাদের সিঙ্গেল বন্ড, এখানে আমাদের সিঙ্গেল বন্ড। এখন যদি আমরা আমাদের হচ্ছে জিঙ্ক এবং ওয়াটার মলিকিউল অ্যাড করে দিই, তাহলে রিঅ্যাকশনটা কি হবে? ধরো জিঙ্ক এবং ওয়াটার মলিকিউল অ্যাড করে এখানে হিট দিলাম, তাহলে যেটা পাচ্ছি, জিঙ্ক আমাদের এই অক্সিজেন গুলোকে নিয়ে চলে যাবে, এই অক্সিজেন গুলোকে নিয়ে চলে যাবে। এখান থেকে পাচ্ছি হচ্ছে জিঙ্ক অক্সাইড। আমি এখানে সমতা করলাম না আর, জিঙ্ক অক্সাইড পেলাম। এবং ভাঙনটা কোথায় ধরবে? আগের স্ট্রাকচারটা যদি খেয়াল করো, কোথায় কোথায় ভাঙবে? এইখানে ভাঙবে, দেন এইখানে ভাঙবে, তারপর আমরা এইখানে ভাঙবো, তারপর হচ্ছে এই জায়গায় ভেঙে যাবে, দেন হচ্ছে এইখানে ভাঙবে, আর এইখানে ভাঙবে। আমরা যদি একটা একটা পোর্শন করে এনে দেখি বিষয়টা, ধরো এই পোর্শনটা নেই, এই পোর্শনের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে? এই পোর্শনের মধ্যে আছে হচ্ছে CHO, এই যে CHO, যেটা এটার সাথে যুক্ত আছে আমাদের আরেকটা CHO, গ্লাইঅক্সাল। সো এরকম আমরা এরকম তিনটা পাচ্ছি। সো অ্যাকচুয়ালি আমাদের 3। সো এটাই আমাদের রিঅ্যাকশনের রেজাল্ট, বেনজিনের ওজোনোলাইসিস। সো এইভাবে আমাদের বেনজিনের ওজোনোলাইসিসটা হয়। তোমাদের যদি দেখাতে বলে বেনজিনের ওজোনোলাইসিস, তাহলে এই পুরো প্রক্রিয়াটা দেখা দিবা। আচ্ছা, এটা গেল বেনজিনের ওজোনোলাইসিস। এখন আসি আমরা অ্যালকাইনের ক্ষেত্রে দেখি। এখন এতক্ষণ দেখতেছিলাম অ্যালকিনের ওজোনোলাইসিস, এখন আসি অ্যালকাইনের ক্ষেত্রে কিছু বিক্রিয়া দেখি আমরা। এখন আমরা অ্যালকাইনের সেম জিনিস, আমরা সেম মার্কনি কপি ফলো করব। অ্যালকাইনের ক্ষেত্রে কিছু রিঅ্যাকশন দেখি। সো অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের RC ডাবল বন্ড CH, এটার সাথে যদি আমাদের HX অ্যাড করে, আমরা যদি এখানে হিট দেই, তাহলে কোথায় Hটা অ্যাড হবে? যেখানে আমাদের হাইড্রোজেন বেশি আছে, সেখানে গিয়ে আমাদের হাইড্রোজেনটা অ্যাড হয়ে যাবে। সেখান থেকে পাচ্ছি আমরা ডাবল বন্ড CHX, CH2, এবং এখানে গিয়ে আমাদের এক্সটা অ্যাড হবে, হ্যালাইড গ্রুপটা। দেন আমরা যদি আবার এখানে HX অ্যাড করে দেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে R, দেন হচ্ছে CHX, দেন এখান থেকে পাচ্ছি হচ্ছে CH3। এভাবে আমাদের অ্যালকাইনের বিক্রিয়াটা হয়। আমরা এখানে মার্কনি নীতি ফলো করলো, কিংবা যেটাই বলো তোমরা। সো আরেকটা রিঅ্যাকশন তোমাদের বইতে আছে, বইয়ের রিঅ্যাকশন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অ্যালকাইনের সাথে আমাদের যদি হচ্ছে HCl এর রিঅ্যাকশন দেওয়া হয়, তাহলে এখানে প্রভাবক হিসেবে থাকে আমাদের মার্কিউরিক ক্লোরাইড 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমাদের উৎপন্ন হবে, বুঝতে পারছো কি, ভিনাইল ক্লোরাইড। মানে এতে রেজাল্টটা পাচ্ছি হচ্ছে আমরা CH2 ডাবল বন্ড CH, এটা হচ্ছে আমাদের ভিনাইল গ্রুপ, এবং এটার সাথে যখন এটা ক্লোরিন অ্যাড হয়ে যাচ্ছে এখানে, আমরা পাচ্ছি হচ্ছে ভিনাইল ক্লোরাইড। সো প্রভাবকের নামটা একটু মনে রেখো, এখানে এটা হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড। আর কোন প্রভাবক ইউজ করলে অ্যাকচুয়ালি কোন রিঅ্যাকশনটা বেশি বেটার হয়, সেটা এক্সপ্লেন করতে গেলে আমাদের হিউজ পরিমাণ টাইম যাবে। ওটা তোমাদের ফিউচারে যখন এইগুলো নিয়ে হায়ার স্টাডিজ করবা, তখন এই বিষয়গুলো তখন ভালোভাবে জানতে পারবে, বাট এখন ওই পার্টটা আমরা বাদ রেখে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি আবার হচ্ছে HCl অ্যাড করি, HCl যদি আমরা অ্যাড করি, ভাইয়া, তাহলে আমাদের বলো। পরীক্ষায় তাপমাত্রার বদলে ডেল চিহ্ন ইউজ করলে হবে না? হ্যাঁ, ইউজ করতে পারো, সমস্যা নেই, যদি তোমার তাপমাত্রা মানে মনে না 250 থাকে। ডিগ্রি লেখা আছে না এখানে, যদি সবকিছু তো অনেকগুলো তাপমাত্রা, যদি মনে না থাকে শুধু। না না না, মনে রাখা সম্ভব না। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট উচ্চ তাপমাত্রা লিখে দিও, কিংবা ডেল্টা দিতে পারো। বাট তোমার যদি মনে থাকে, তাহলে অবশ্যই তাপমাত্রা ইউজ করবে। কিছু তাপমাত্রা তো অবশ্যই মাথায় রাখতে হবে, লাইক ওই যে মনে আছে কি তোমাদের, ইথাইনের সাথে যদি হচ্ছে আমাদের হাইড্রোজেনের বিক্রিয়া হয় এবং সেটা ফেরাস নল ইউজ করা হয়, এফি নলের মধ্য দিয়ে যদি তোমার বিক্রিয়াটা হয় 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমাদের যে বেনজিন ফর্মেশনটা হয়, এরকম কিছু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিছু রিঅ্যাকশন আছে, সেগুলো তাপমাত্রাগুলো মাথায় রেখো তোমরা। আচ্ছা, আমরা সবগুলো রিঅ্যাকশনে দেখবো সামনে। আচ্ছা, ভাইয়া এখন একটু বলে দেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলে দিব। মানে তাপমাত্রা কি মনে রাখতে হবে? কারণ আচ্ছা, এগুলো তো অনেকগুলা। এটা মনে রাখাটা এতটা ইম্পর্টেন্ট না, এটা মনে রাখাটা এতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এখন আসি HCl এর সাথে যদি রিঅ্যাকশন করি আমরা, তাহলে পাচ্ছি হচ্ছে CH2, দেন হচ্ছে দেখো কোথায় আমাদের H যুক্ত হবে, যেখানে আমাদের হাইড্রোজেন বেশি থাকবে, দেন এখানে CH2 হয়ে গেল, এখান থেকে আমরা পাচ্ছি CH, এবং এখানে আবার একটা এক্সট্রা ক্লোরিন পার্ট যুক্ত হয়ে আমাদের CH3
CHCl2 পেলাম, এটাকে আমরা বলতেছি নাম হচ্ছে ইথিলিডিন ক্লোরাইড। সো এই নামটা মাথায় রেখো। আরেকটা রিঅ্যাকশন আছে যেটা 9 10 তোমরা দেখছো, অ্যালকাইনের পানি সংযোজন, যেটা অ্যালকাইনের পানি সংযোজন ক্লাস 9 10 দেখছো, এটা এখনো আছে। সেটা কি ছিল আমাদের? HC ট্রিপল বন্ড আমাদের CH এর সাথে যদি আমাদের ওয়াটার মলিকিউল অ্যাড হয়, এখানে হচ্ছে 2% Hg2+ এবং 20% মার্কিউরি 20% সালফিউরিক অ্যাসিড। এটা মাথায় রেখো তোমরা, এটার যে পার্সেন্টেজ গুলো। 2% মার্কিউরি Hg2+ বা মার্কিউরিক সালফেট, আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। এটা রিঅ্যাকশনের ফলে আমরা পাচ্ছি কি, এটা আমাদের মার্কোনিকভ নিয়মই ফলো করবে। সো এখান থেকে আস্তে আস্তে আমাদের Hg, দেন হচ্ছে CH2, এবং এই পাশে আমাদের আচ্ছা OH টা অ্যাড হয়ে গেল। এখন একটু দেখি এই জায়গাটা ভালো করে। এখানে সম্ভবত আমাদের আচ্ছা ঠিক আছে, ভ্যালেন্সি ঠিক আছে। এখন এটাকে একটু এলাবোরেটলি আমরা দেখি। সো এটাকে আমরা যদি এলাবোরেটলি দেখি, OH দেন হচ্ছে ডাবল বন্ড আমাদের হচ্ছে CH2, এখানে হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট হবে, অর্থাৎ আমাদের এই যে ডাবল বন্ডটা, সেই ডাবল বন্ডটা হচ্ছে এখানে চলে আসবে, এবং যে হাইড্রোজেনটা সেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে শিফট করবে। এই রিঅ্যারেঞ্জমেন্ট হবে, যেটা কিটোইনল রিঅ্যারেঞ্জমেন্ট আমাদের সমানুতে দেখছি আমরা। এখন খেয়াল করি, যেহেতু এখানে তোমার ওই একই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টটা হবে, সো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পাচ্ছি HC ডাবল বন্ড O, দেন হচ্ছে CH3, বা এটাকে লিখতে পারি CH3C ডাবল বন্ড O, ইথানল পাচ্ছি আমরা। সো ঠিক সেম ভাবে আমাদের এখানে যদি এইটার জায়গায় আমাদের হচ্ছে CH3 দেন C ডাবল ট্রিপল বন্ড CH লেখা থাকে, এই রিঅ্যাকশনটা যদি দেখি, তাহলে আমাদের ওয়াটার মলিকিউল অ্যাড করলে সেম একই রিঅ্যাকশন দিবে আমাদের, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে দেখি আমরা কি উৎপন্ন হয়। সো ফার্স্টে হচ্ছে আমাদের এখানে OH টাকে অ্যাড করে দিলাম, এখানে হচ্ছে আমাদের CH3, এবং এটাকে যদি আমরা আলাদা করে দেখি, ওকে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্টের ফলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাসিটোন। তো বুঝতে পারছো আশা করি, এই রিঅ্যারেঞ্জমেন্টের বিষয়টা একটু মাথায় রেখো তোমরা। এখানে পাচ্ছি হচ্ছে আমরা প্রোপানল বা অ্যাসিটোন। এখন আসি লাস্ট অ্যালকাইনের ওজোনোলাইসিস। সো অ্যালকাইনের ওজোনোলাইসিসটা আমরা একটু দেখি, CH3 CH2 দেন কার্বন ট্রিপল বন্ড CH, এর সাথে আমাদের ওজোন মলিকিউল অ্যাড করলো CCl4 দ্রাবকের উপস্থিতিতে। সো দেখো বিক্রিয়াটা কি হবে, CH3 CH2, আমাদের যে কার্বনের মধ্যে একটা বন্ড কিন্তু থেকে যাবে, এখানে একটা বন্ড আমাদের এখানে থেকে যাবে। আচ্ছা এটা আমি এক্সপ্লেইন করছি কেন হবে। তারপর হচ্ছে আমাদের এখানে অক্সিজেন, এই কার্বনটা দেন হচ্ছে CH। দেখো এখন কিন্তু কার্বনের যে ভ্যালেন্সি সেটা স্যাটিসফাইড হয়েছে, কার্বনের যে চারটা হাতের কথা বলে আমরা অলওয়েজ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সো চারটা আমাদের ফিল আপ হয়ে গেছে। এখানে যদি আমাদের বন্ড ইউজ না করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হলো না, এই জন্য আমাদের এখানে বন্ড ফর্মেশন অবশ্যই হবে। আচ্ছা এখন যদি আমাদের জিঙ্ক, কিংবা এখানে আমরা জিঙ্ক ইউজ না করে তোমাদের বইতে জাস্ট শুধু ওয়াটার ইউজ করছে, শুধু ওয়াটার, তার মানে আমাদের পাওয়ার অক্সাইড উৎপন্ন হবে, এবং পাওয়ার অক্সাইড কি করবে, এটাকে আবার পুনরায় জারিত করে আমাদের দুইটা ডিফারেন্ট কম্পাউন্ডে পরিণত করে দিবে। সেখানে এই অক্সিজেনটাকে নিয়ে গিয়ে আমাদের পাওয়ার অক্সাইড তৈরি করতেছে, এবং এখানে যেহেতু ইতিমধ্যে আমাদের এই দুই কার্বনের মধ্যে একটা বন্ড অলরেডি আছে, তাই এখানে আমাদের এইভাবে আমরা আগে যে ব্রেকিংটা দেখছি সেই ব্রেকিংটা এখানে পসিবল না, যেহেতু আমাদের অলরেডি দুইটা কার্বনের মধ্যে একটা বন্ড আছে। তো এই কাজটা করে দিবে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা সেটা দেখি আমরা, এখান থেকে পাচ্ছি হচ্ছে CH3 দেন CH2 দেন এখানে হচ্ছে C ডাবল বন্ড O দেন হচ্ছে C ডাবল বন্ড OH, এই জিনিসটা আমাদের উৎপন্ন হলো। এখন পর্যন্ত কারো কোনো সমস্যা নেই এখানে। যদি আমরা আমাদের এইটার সাথে, যেহেতু এই স্টেপ থেকে এই স্টেপের ওয়াটার মলিকিউল আমাদের এই অক্সিজেনটাকে নিয়ে গিয়ে পাওয়ার অক্সাইড তৈরি করছে, এই পাওয়ার অক্সাইড কি করবে, এখানে একটা ভাঙন ক্রিয়েট করবে, এখানে একটা ভাঙন ক্রিয়েট করে এটাকে জারিত করে ফার্দার এই আমাদের এই পোর্শনটাকে যদি জারিত করে, তাহলে আমাদের কি উৎপন্ন হওয়া উচিত, প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হবে। এবং এই পোর্শনটাকে যদি জারিত করে, যেহেতু এটা কার্বনীয় মূলক, তাই কার্বনীয় মূলককে জারিত করলে আমরা পাই আমাদের কার্বক্সিলিক অ্যাসিড আসে। সো এই পোর্শনটাকে জারিত করলে আমরা 3 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, এবং এই পোর্শনটাকে জারিত করলে আমরা 1 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি। সো এখান থেকে আস্তে আস্তে CH3 CH2 C ডাবল বন্ড OH, যেটাকে আমরা বলতেছি প্রোপানয়িক অ্যাসিড, এবং এই পাশ থেকে আমাদের আসতেছে HC ডাবল OH, এবং এটা আরেক নাম হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড।
কিংবা মিথানোয়িক অ্যাসিড। সো দুইটা নাম দিতে পারি আমরা। সো এটা ছিল আমাদের অ্যালকাইনের বিক্রিয়া, অ্যালকাইনের ওজোনোলাইসিস। এটুকুই এনাফ আশা করি। এখন এতক্ষণ আমরা দেখতেছিলাম লাস্ট ক্লাস থেকে ইলেকট্রোফিলিক সংযোজন। এখন আমরা আসবো হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পারছো? এ পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আসি আমরা নিউক্লিওফিলিক সংযোজন। সো নিউক্লিওফিলিক সংযোজন আর ইলেকট্রোফিলিক সংযোজন এই দুটার মধ্যে আমরা কিছু কমন ডিফারেন্স অবশ্যই দেখতে পারবো। কারণ নিউক্লিওফিলিক সংযোজনে আমাদের অ্যাটাকটা ফার্স্টে করবে নিউক্লিওফাইল। সো এখন আমরা দেখবো নিউক্লিওফিলিক সংযোজন। নিউক্লিওফাইল অ্যাটাক করবে ফার্স্টে। কেন নিউক্লিওফাইল অ্যাটাক করবে? কারণ এখানে অ্যাকচুয়ালি কার্বো পজিটিভ সেন্টার ক্রিয়েট হবে কার্বনের। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিওফাইল অ্যাটাক করবে। আগের ক্ষেত্রে দেখছি যে আমরা অ্যালকাইনের ক্ষেত্রে বা অ্যালকিনের ক্ষেত্রে আমাদের পাই ইলেকট্রনের কারণে সেখানে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। সো অ্যাকচুয়ালি আমাদের পজিটিভ বা ইলেকট্রন লাভার যারা তারা অ্যাকচুয়ালি অ্যাটাকটা করে বসে। বাট নিউক্লিওফিলিকে আমরা দেখবো হচ্ছে নিউক্লিওফাইল বা নেগেটিভটা অ্যাটাক করবে। এটা মেইনলি দেখা যায় হচ্ছে আমাদের কার্বনিল মূলকে, যেখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যে কারণে আমাদের এখানে অক্সিজেনের উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ এবং কার্বনের উপর পার্শিয়াল পজিটিভ চার্জ ক্রিয়েট হয়। এই সুযোগে আমাদের হচ্ছে নিউক্লিওফাইল কার্বনে অ্যাটাক করে বসে। সো আমরা যদি একটা রিঅ্যাকশন দেখি, না আমরা ডিরেক্ট রিঅ্যাকশন মেকানিজমটাই চেক করি। ধরো আমাদের অ্যালডিহাইডের সাথে আমাদের যদি HCN এর বিক্রিয়া হয়, তাহলে যেটা উৎপন্ন হয় সেটা আমরা একটু নোটিস করি। ধরো অ্যালডিহাইডের সাথে যদি আমাদের HCN এর বিক্রিয়া হয়, এটার সাথে যদি আমাদের HCN এর বিক্রিয়া হয়, তাহলে দেখো কি উৎপন্ন হবে। আচ্ছা, এখানে ফার্স্টে অ্যাটাকটা করবে আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কোথা থেকে আসবে? এই CN-টা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, এই H-টা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? আর এর সাথে হচ্ছে CH, এবং এটা একটু ভালো করে শুনো, নিউক্লিওফিলিক সংযোজন, কারণ এটার পরে আমরা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, তারপর হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, এই পার্টটা দেখতে যাচ্ছি। সো এখানে আমাদের হচ্ছে CN-টা অ্যাটাচ হয়ে যাবে, তারপর এখান থেকে আমাদের OH উৎপন্ন হবে। সো এটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখন এটা দেখি। সংক্ষেপে আমরা মেকানিজমটা একটু খেয়াল করি। মেকানিজমটা হচ্ছে এখানে আমাদের যে কার্বনিল মূলকটা আছে, সেখানে বললাম যে একটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ আসবে, একটা হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ আসবে। এবং এই রিঅ্যাকশনটা কি করতে হবে আমাদের জানো? এটা হচ্ছে যেহেতু HCN, এই HCN এর সাথে আমাদের হচ্ছে NaOH বা লঘু ক্ষারের বিক্রিয়া ঘটাতে হবে। তার একটাই রিজন হচ্ছে আমাদের এই HCN থেকে এই H পার্টটাকে আলাদা করা। H পার্টটাকে আলাদা করলে তো আমরা অ্যাকচুয়ালি CN মাইনাস পার্টটা পাচ্ছি। সো এই H-টাকে আলাদা করার জন্য, আর CN মাইনাস কি আমাদের একটা নিউক্লিওফাইল। সো এই H পার্টটাকে আলাদা করার জন্য আমাদের দরকার হচ্ছে একটা বেস, কারণ বেস কি করে বা ক্ষার কি করে? প্রোটন অ্যাকসেপ্ট করে। সো ক্ষারের কাজটাই হচ্ছে প্রোটন নিয়ে যাওয়া। সো আমরা যদি HCN এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি HCN এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে আমাদের উৎপন্ন হবে এই CN পার্টটা আলাদা হয়ে যাবে, CN মাইনাস উৎপন্ন হলো। দেন এই H এবং এই OH, এখানে আমাদের ফর্মেশন হবে পানি। এখানে সোডিয়াম প্লাসও থাকবে, যেটা অ্যাকচুয়ালি না দেখালেও চলবে। আচ্ছা, এই CN তো আমাদের উৎপন্ন হয়ে গেল, দেখো। সো এই CN-টা আমাদের উৎপন্ন হয়ে গেছে। এই CN-টা কি করবে আমাদের? এই যে এখানে যে পার্শিয়াল পজিটিভ সেন্টার আছে, সেই পার্শিয়াল পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করে বসবে। যে পার্শিয়াল পজিটিভ সেন্টারে গিয়ে আমাদের CN অ্যাটাক করে বসে, দেন এখানে টোটালি আমাদের O নেগেটিভ আসতেছে। দেন এই O নেগেটিভের জন্য আমাদের যে CN এর এখানে দেখো ওয়াটার মলিকিউলের থেকে, কিংবা আমাদের হচ্ছে এখানে একটা আছে Na প্লাস, এই যে যে H-টাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করলাম বা H-টাকে হচ্ছে আমরা বের করে ফেললাম, সেই H-টা আবার ভেঙে গিয়ে আমাদের এই O ওর সাথে গিয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে। সেটা কোথা থেকে আসতেছে? এই পানি থেকে আসতেছে। সো এই যে এখানে যদি আমরা ওয়াটার মলিকিউল, এই ওয়াটার মলিকিউলের যে OH-টা আছে সেটা আমাদের ওয়েট। আচ্ছা, এই ওয়াটার মলিকিউলের যে H-টা আছে সেটা হচ্ছে এই O নেগেটিভে গিয়ে অ্যাটাচ হয়ে যাবে। সেখান থেকে আমরা পাচ্ছি CN দেন H, এতে পাচ্ছি হচ্ছে OH। এইভাবে আমাদের এই বিক্রিয়াটার টোটাল মেকানিজমটা ওয়ার্ক করতেছে। এবং এখান থেকে আবার হচ্ছে আমাদের OH নেগেটিভ উৎপন্ন হলো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক বিক্রিয়ার মানে নিউক্লিওফিলিক বিক্রিয়ার মেকানিজমটা।
এখন আসি যে এখানে এই CN এর জায়গায় থাকতে পারে আমাদের সোডিয়াম বাইসালফাইড NaHSO3 রিঅ্যাক্ট করতে পারে, কিংবা থাকতে পারে আমাদের হচ্ছে অ্যামোনিয়া, কিংবা হচ্ছে গ্রিগনার্ড বিকারক CH3 বা RMgX। এখানে আমরা তুললাম হচ্ছে CH3 ম্যাগনেসিয়াম ব্রোমিন, কিংবা এটাকে লেখা হয় RMgX অথবা অ্যারাইল MgX, দুইটা ফরম্যাটে এখানে লেখা থাকে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে তোমাদের বইতে হেক্সামিন তৈরি করা, সেটা একটু মাথায় রেখো। এটা একটা ঘনীভবন রিঅ্যাকশন হয়। ধরো হচ্ছে 6 অণু যদি আমরা মিথানেল নেই HCHO, তার সাথে যদি আমরা 4 অণু অ্যামোনিয়ার বিক্রিয়া করি, তাহলে এখানে অ্যাকচুয়ালি ঘনীভবন রিঅ্যাকশন হয়, তাপ দিতে হবে। এই ঘনীভবন রিঅ্যাকশনের ফলে আমাদের পাচ্ছি হচ্ছে হেক্সামিন CH2CN4, দেন হচ্ছে আমাদের উৎপন্ন হচ্ছে 6 অণু ওয়াটার মলিকিউল। আর হেক্সামিনের সংকেতটা আমরা কি শিখছিলাম? হেক্সামিন কিন্তু ভর্তি পরীক্ষা আসছে বিগত বছরে কয়েকবার। সো হেক্সামিনের সংকেতটা দেখবো। আমরা ফার্স্টে হচ্ছে নাইট্রোজেন গুলো এঁকে নিই, দেখো কিভাবে আমরা আঁকতে পারি। ফার্স্টে কি করব, আমরা নাইট্রোজেন গুলোকে এঁকে নিই, চারপাশে এইভাবে কার্বন গুলো, নাইট্রোজেন গুলো আমরা এইভাবে এঁকে ফেললাম। এটা আমাদের মেইন স্কেলেটন হিসেবে চিন্তা করব। তারপরে এই হাইড্রোজেন দুটার মাঝখানে আমরা জাস্ট CH2 অ্যাড করে দিব। প্রত্যেকটা হাইড্রোজেনের মাঝখানে আমাদের বন্ডের মাঝখানে CH2 অ্যাড করে দিব। তাহলে এখানে আমাদের টোটাল 6টা CH2 লাগতেছে। সো এটা হচ্ছে আমাদের হেক্সামিনের সংকেত। কি হচ্ছে আমাদের ফর্মালডিহাইডের সাথে 6 অণু ফর্মালডিহাইডের সাথে 4 অণু অ্যামোনিয়ার ঘনীভবন রিঅ্যাকশনের ফলে আমাদের হেক্সামিন উৎপন্ন হচ্ছে। এই সংকেতটা সবাই মাথায় রেখো, এটা ভর্তি পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা সংকেত। এটা কিন্তু তোমার নিউক্লিওফিলিক মেকানিজম ফলো করে হচ্ছে না, এটা ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে। এখন আসি যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে কয়েকটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে। আমাদের যদি মিথানেলের সাথে গ্রিগনার্ড বিকারকে বিক্রিয়া হয়, তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। যদি আমাদের ইথানলের সাথে বিক্রিয়া হয়, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। যদি আমাদের প্রোপাননের সাথে বিক্রিয়া হয়, তাহলে 3 ডিগ্রি আমরা হচ্ছে অ্যালকোহল পাবো। চলো দেখি বিষয়টা কিভাবে এক্সপ্লেন করা যায়। সো ফার্স্টে আমরা কার্বনিল গ্রুপটা কোথায় আছে, সবচেয়ে সিম্পলেস্ট যদি আমরা দেখি, আমাদের মিথানেলে আছে কার্বনিল গ্রুপটা। সো এটা হচ্ছে আমাদের মিথানেলের সংকেত। এই মিথানেলের সাথে আমাদের CH3MgBr এই পোর্শনটা অ্যাড হয়ে যাবে। সো এটা কি হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন মেকানিজম ফলো করে অ্যাড হবে, যেখানে আমাদের এই CH3 গ্রুপটা অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিওফাইল। এই CH3 গ্রুপটা নিউক্লিওফাইল এবং এই MgBr এটা অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রোফাইল। যেহেতু আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন বলতেছি, সো ফার্স্ট অ্যাটাকটা করবে আমাদের এই CH3 গ্রুপটা। দেখো এখানে কি হবে, আগের মতো এখানে পার্শিয়াল পজিটিভ চার্জ পার্শিয়াল নেগেটিভ চার্জ, দেন আমাদের হচ্ছে এখানকার যে CH3 গ্রুপটা আছে সেটাকে আমাদের এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে। এই কার্বনে গিয়ে অ্যাটাক করলে আমাদের উৎপন্ন হচ্ছে দেন হচ্ছে CH2 উৎপন্ন হলো, দেন এখানে পাচ্ছে হচ্ছে O নেগেটিভ, যে O নেগেটিভে গিয়ে আমাদের এই MgBr গ্রুপটা অ্যাড হয়ে যাবে। সো এখানে OMgBr পেলাম আমরা, OMgBr। সো এই OMgBr কে যখন আমরা এখানে ওয়াটার দিয়ে আমরা যখন তাপ দিব, তখন অ্যাকচুয়ালি আমাদের অ্যালকোহল ফর্মেশন হয়ে যাবে। যখন আমরা ওয়াটার দিয়ে হিট দিব, তখন আমাদের অ্যালকোহল ফর্মেশন হয়ে গেল। CH3, দেন এখানে হচ্ছে OH, দেন এখানে উৎপন্ন হবে MgOHBr। সো দেখো এটা কিন্তু আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তার রিজনটা হচ্ছে এখানে যে আমাদের অ্যালকোহল যে মূলকটা আছে, সেই অ্যালকোহল মূলকটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা অ্যাকচুয়ালি অন্য আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, যে কারণে আমরা এটাকে বলতেছি 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এটা পেলাম আমরা কিভাবে? মিথানেলের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ার মাধ্যমে। এখন যদি আমরা ইথানলের সাথে বিক্রিয়াটা দেখাই, তাহলে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। কারণ বুঝতে পারছো, তখন এই H এর জায়গায় একটা এক্সট্রা করে CH3 গ্রুপ আসতেছে। সো জাস্ট আমি একটু হালকা করে দেখা দিই। মিথানলের সাথে এখানে যদি আমরা ইথানেল দিয়ে বিক্রিয়াটা দেই CH3MgBr এর, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। কারণ এই পার্টটা থেকে একটু খেয়াল করি আমরা, CH3 দেন হচ্ছে OMgBr এখানে উৎপন্ন হলো, এবং এখানে আমাদের CH3। যখন আমরা এটাকে আবার ওয়াটারের সাথে রিঅ্যাকশন দিব, যখন এটাকে আমরা আবার ওয়াটার প্লাস হচ্ছে হিট দিব, তখন আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। কেন 2 ডিগ্রি বললাম? কারণ এখানে যে অ্যালকোহল যে মূলকটা, সেটা অ্যাকচুয়ালি যে কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বন, সেই কার্বনটা অন্য আরো 2টা কার্বনের সাথে যুক্ত আছে, এই কারণে আমরা এটাকে বলতেছি 2 ডিগ্রি অ্যালকোহল। আরেকটা বিক্রিয়া আমি জাস্ট দেখাবো না, তোমরা নিজেরাই পারবা, সেটা হচ্ছে প্রোপানন। প্রোপাননের সাথে যদি আমাদের
গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া হয় তাহলে আমরা পাবো হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা আমি আর দেখালাম না, এখানে পাচ্ছি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, সো এটা তোমরা মাথায় রেখো। এখন আসলে একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এটা একটা নামীয় বিক্রিয়া। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবার? আজকেও মনে হয় না মেকানিজম শেষ করা সম্ভব হবে। আচ্ছা, আচ্ছা সবাই, হ্যালো, হ্যালো। ভাইয়া আসি ভাইয়া। ওকে, এখন আসি আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াও কিন্তু আমাদের নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক সংযোজন মেকানিজম ফলো করে হয়। এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হওয়ার প্রথম শর্ত আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন কি আমাদের কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে বলতেছি আমরা আলফা কার্বন, এবং সেই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলবো হচ্ছে আমরা আলফা হাইড্রোজেন। এইটা করার জন্য আমাদের দুই অণু অ্যাসিটালডিহাইড প্রয়োজন। ধরো আমরা অ্যাসিটালডিহাইড দিয়ে আমাদের এক্সাম্পলটা দেখালাম। এটা আমাদের হচ্ছে কিটোনের ক্ষেত্রেও দেখানো সম্ভব, বাট কিটোনে এই বিক্রিয়াটার রেটটা স্লো হয় একটু, বাট অ্যালডিহাইডে আমাদের বিক্রিয়াটা অনেক ভালোভাবে শো করে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এবং এখানে অ্যালডোল নাম করার রিজনটা হচ্ছে এই যে অ্যালডিহাইড, এই অ্যাল পার্টটা মানে আমাদের অ্যালডিহাইডকে নির্দেশ করতেছে এবং ডল পার্টটা হচ্ছে আমাদের অ্যালকোহলকে নির্দেশ করতেছে। তার মানে আমরা অ্যালডিহাইড থেকে অ্যাকচুয়ালি অ্যালকোহল প্রডিউস করতে যাচ্ছি। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কি করে, আমাদের অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরির একটা বিক্রিয়া। সো কিভাবে বিক্রিয়াটা আমাদের কাজ করে মেকানিজমটা আমরা চেক করব। সো এই জন্য আমরা কি করব, ফার্স্টে হচ্ছে CH3 আমরা নিলাম হচ্ছে আমাদের যা যা দরকার। আমরা নিলাম হচ্ছে ইথানেল, ইথানেলের সাথে আমরা হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া দেখাবো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সো আমি এটাকে এইভাবে এক্সপ্লেন করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা তীব্র ক্ষার, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড রেডিলি বা খুব দ্রুত ডিজলভ হয়ে আমাদের OH মাইনাস তৈরি করবে। এর সাথে আমাদের কি কার বিক্রিয়া হবে, এর সাথে আমাদের হচ্ছে অ্যালডিহাইডের বিক্রিয়া হবে। আমরা সেই অ্যালডিহাইডের নাম দিচ্ছি ইথানেল, ইথানেল। সো এই ইথানেলের একটা হাইড্রোজেনকে আমরা এইভাবে দেখালাম আলাদা করে। দেখো এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আলফা হাইড্রোজেন। কারণ আলফা হাইড্রোজেন কেন, কারণ ইথানল হচ্ছে আমাদের কার্যকরী মূলক। সো ইথানলের সাথে আমাদের এখানে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনটাকে বলতেছি আমরা আলফা হাইড্রোজেন। এখানে কি হয়, আমাদের এই হাইড্রোজেনটাকে, এই যে যেহেতু এটা একটা আগেই বলছে এটা একটা ক্ষার, সো এই হাইড্রোজেনটাকে ক্ষারটা নিয়ে চলে যাবে। সেখানে উৎপন্ন হবে আমাদের ওয়াটার মলিকিউল, দেন এখানে পাচ্ছি হচ্ছে আমরা একটা কার্বন আয়ন। সো এখান থেকে আমাদের পাচ্ছি হচ্ছে একটা কার্বন আয়ন। হ্যাঁ, কার্বন আয়ন পেয়ে গেলাম। এখন এই কার্বন আয়নটা কি করবে, আমাদের আগেই জিনিসটা বলছে এই যে ইথানেল আমরা যেটা নিলাম সেটা কিন্তু আমাদের দুই অণু দরকার হবে। আরেক অণু ইথানেল আমরা এখানে নিলাম, সেটাকে দেখালাম হচ্ছে এইভাবে, এভাবে না দেখা হচ্ছে এভাবে দেখানো যায়। সো আরেক অণু ইথানেল আমরা নিলাম। ওকে, এখন খেয়াল করি আমরা, এই যে এই জিনিসটা কি করবে, এই জিনিসটা হচ্ছে নিউক্লিওফাইলের মতো কাজ করবে, কারণ এটা নিউক্লিওফাইল অ্যাকচুয়ালি। সো এইখানে CH2 দেন হচ্ছে CHO দেন, এখন দেখো এই পার্টটা কি করবে, এখানে গিয়ে এই কার্বনকে অ্যাটাক করে বসবে, কারণ এই কার্বন আমাদের পার্শিয়াল পজিটিভ চার্জ, এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ। সো এই কার্বনে যদি আমাদের অ্যাটাক করে বসে তাহলে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে CH2 দেন CHO দেন এখান থেকে পাচ্ছি হচ্ছে CH3 দেন হচ্ছে H। এখানে আমাদের অবশ্যই নেগেটিভ চার্জ থাকবে। এই নেগেটিভ চার্জে আমাদের হচ্ছে পানি থেকে একটা ওয়াটার মলিকিউল থেকে একটা হাইড্রোজেন এসে এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে। সো আমরা এখান থেকে পাচ্ছি CH3 দেন COH দেন H দেন CH2 CHO। দেখো এখানে অ্যাকচুয়ালি আমাদের অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুইটা পোর্শনই আছে, খেয়াল করছো? এখানে আমাদের অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুইটা গ্রুপই আছে, এই জন্য আমরা এটাকে বলতেছি অ্যালডোল, কারণ অ্যালডোল নামে আমাদের অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুইটা গ্রুপই প্রেজেন্ট আছে, তাই এটাকে বলতেছি আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা যদি তোমাদের হচ্ছে লাইক যদি প্রোপাননের ক্ষেত্রে বলে, তাহলে আমাদের প্রোপাননের বিক্রিয়াটা আমরা একটু দেখি। চলো, এটা তো আমরা দেখলাম হচ্ছে ইথানেলের একটা বিক্রিয়া।
ইথানেল। তো আমরা চলো দেখি যে প্রোপানেলের যদি আমরা যদি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া করি তাহলে আমাদের কি প্রোডাক্টটা উৎপন্ন হয়। সো প্রোপানেলকে আমি ফার্স্টে হচ্ছে বিক্রিয়া দিলাম হচ্ছে OH মাইনাসের সাথে। OH মাইনাসের সাথে আমি প্রোপাননের বিক্রিয়া দিলাম বা অ্যাসিটোনের বিক্রিয়া দিলাম। একটা হাইড্রোজেনকে আমি এইভাবে দেখালাম, CH2, দেন হচ্ছে C ডাবল বন্ড O, দেন হচ্ছে CH3। দেন এই হাইড্রোজেনটাকে কি করবে, এই OH মাইনাস নিয়ে চলে যাবে। সো এখান থেকে আমাদের যে নেগেটিভ চার্জটা আসতেছে CH2, দেন আমরা পাচ্ছি এইটা, এই কার্বন আয়নটা পাচ্ছি। এই কার্বন আয়নটা কি করবে, আমাদের আরেকটা যে প্রোপানন বা অ্যাসিটন অণু আছে সেইটার পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করে বসবে। সো ধরো এখানে আমাদের পার্শিয়াল পজিটিভ, এখানে হচ্ছে পার্শিয়াল নেগেটিভ। সো এখানে আমাদের যে গ্রুপটা আছে CH2, দেন হচ্ছে C ডাবল বন্ড O, CH3, আমাদের যদি এখানে অ্যাটাক করে বসে তাহলে আমাদের যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা তো আশা করি বুঝতে পারছো। এখানে হচ্ছে CH3, দেন কার্বন, এখানে একটা ও নেগেটিভ, দেন এখানে CH3, এখানে যুক্ত হচ্ছে CH2, দেন C ডাবল বন্ড O, দেন CH3। এখন এই অক্সিজেনে গিয়ে আমাদের যে অক্সিজেন নেগেটিভ, এখানে আমাদের ওয়াটার মলিকিউল থেকে একটা হাইড্রোজেন গিয়ে অ্যাটাচ হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে এখানে অ্যাটাচ হয়ে যাবে। এটা ক্লিয়ার এই বিক্রিয়াটা সবার কাছে? সো এইটা আমরা পাচ্ছি। তোমাদের যদি নতুন কোনো রিঅ্যাকশন দেওয়া হয় তাহলে এই মেকানিজমটা তোমরা জানলেই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার সাহায্যে এই ধরনের রিঅ্যাকশন তোমরা করে ফেলতে পারবা। যদি আননোন কোনো রিয়েজেন্ট থাকে তাহলেও তোমরা পারবা। এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া সবার? বলো। হ্যাঁ জ্যোতির্ময় বলো। এই ক্ষেত্রে আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছিলাম, সেইটা মানে কত পার্সেন্ট কিরকম কোনো কিছু পরিমাণ আছে এগুলার, ঠিক আছে, নির্দিষ্ট কোনো কিছু আছে বলা, যে না, অধিক ক্ষারীয় দ্রবণ নাকি অধিক মাঝামাঝি ক্ষারীয় দ্রবণ, এটা এরকম লঘু কিছু? ক্ষারীয় দ্রবণ, এখানে লঘু ক্ষারীয় দ্রবণ ইউজ করা লঘু হবে। ক্ষারীয় দ্রবণ। হ্যাঁ একেবারে লঘু ক্ষারীয় দ্রবণ। আর ভাইয়া, আর কয়েকটা ভাইয়া বিক্রিয়া দেন ভাইয়া, এগুলো তো আর একটা মাত্র বইয়ের মধ্যে থাকে একটা করে বিক্রিয়া, তো আচ্ছা আমি তাহলে ওগুলাই করা তোমাদের হয় আর বাইরে আসলে করা হয় না। কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব, এটা ভালো হবে জি তোমাদের ভাইয়া, জন্য। মানে কিছু করা মানে হ্যাঁ মানে লাইক দেখা হয় কিন্তু বোঝা হয় কিন্তু করা হয় না। বুঝতে পারছি, অনেকটা হোমওয়ার্ক টাইপের মতো তোমরা চাচ্ছ। জি ভাইয়া। আচ্ছা আমি তাহলে ওগুলো দিয়ে দিব তোমাদের গুগল ক্লাসরুমে, সম্ভবত এখনো সবাই এখনো অ্যাড হয় নাই। সবাই ফর্ম ফিল আপ করলে আমি হচ্ছে ওখানে তোমাদের অ্যাসাইনমেন্টের মতো দিব, সেটা তোমরা ছবি তুলে অ্যান্সার সাবমিট করতে পারবা। আচ্ছা এটা তো গেল হচ্ছে আমরা অ্যালডোল ঘনীভবন দেখলাম যেখানে হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে। এখন যদি আমাদের আলফা হাইড্রোজেন না থাকে তাহলে বিক্রিয়াটা কি হবে। এটা আসলে এটা একটা নামীয় বিক্রিয়া যেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এই ক্যানিজারো বিক্রিয়াতে আমাদের হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে না। কোথায় আলফা হাইড্রোজেন নাই সেটা একটু বলি। ধরো এই যে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের মধ্যে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে যুক্ত দেখো কোনো কার্বন নাই। যেহেতু কার্যকরী মূলকের সাথে কোনো কার্বন যুক্ত নাই তার মানে কোনো আলফা কার্বন নাই, কারণ কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে আমরা আলফা কার্বন বলি। যেহেতু কোনো আলফা কার্বন নাই তার মানে কোনো আলফা হাইড্রোজেনও নাই। সো এটাই অ্যাকচুয়ালি আমাদের ক্যানিজারো বিক্রিয়ার কথা বলে যখন আমার আলফা হাইড্রোজেন বিহীন থাকে। আচ্ছা এখন খেয়াল করি আমরা, এটাই আমাদের মিথানল, আমাদের 2 অণু দরকার হবে এবং এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের 50% সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। সো দেখো 50% সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু একটা সিম্বল এবং টেম্পারেচার থাকবে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে 50% আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা সিম্বল যে এই বিক্রিয়াটা ক্যানিজারো বিক্রিয়াকে নির্দেশ করতেছে। সো কখনো যদি এরকম দেখো তাহলে এই 50% দেখে বুঝবে এটা একটা ক্যানিজারো বিক্রিয়া। মোস্ট অফ দ্য টাইম এরকমই থাকে আর কি, তোমাদের সিম্বল গুলো বা এখানে কোনো স্পেসিফিক দেখবা যে কনসেন্ট্রেশন কিংবা টেম্পারেচার দেওয়া আছে সেগুলো বিক্রিয়াগুলো বুঝতে বা চিনতে হেল্প করবে। সো এই ক্যানিজারো বিক্রিয়া কি হয়, আমাদের পারস্পরিক জারণ বিজারণ হয়। পারস্পরিক জারণ ও বিজারণ হয়। এই পারস্পরিক জারণ বিজারণ মানে কি আমি বলি। যেহেতু আমাদের 2 অণু মিথানেল, 2 অণু ফর্মালডিহাইড বা মিথানেল রিঅ্যাক্ট করছে যাদের কোনো আলফা হাইড্রোজেন নাই, এই মিথানেল যদি আমাদের জারিত হয় তাহলে আমাদের উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড।
যেহেতু এক কার্বনের মিথানল, যেহেতু আমাদের এক কার্বনে, তাই এখান থেকে যে অ্যাসিড উৎপন্ন হবে সেটাও এক কার্বনের হবে। সেটা হবে হচ্ছে CH3COO। এই এইচটা না হয়ে আমাদের এখানে গিয়ে সোডিয়াম যুক্ত হয়ে যাবে, মানে সল্টটা উৎপন্ন হবে। এটাই তোমাদের স্পেসিফিক একটু মাথায় রাখতে হবে, যেখানে আসলে অ্যাসিডের সল্টটা উৎপন্ন হবে, বাট এক কার্বনের অ্যাসিডের সল্টই উৎপন্ন হবে। এবং আরেকটা আমাদের ফর্মালডিহাইড বিজারিত হবে। আমরা এই এই ক্রমটা সবাই জানে যে অ্যালকোহলকে জারিত করলে পাই অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে পাই কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করলে পাবো অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে বিজারিত করলে পাই হচ্ছে আমরা অ্যালকোহল। সো যেহেতু আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করব এখন, তার মানে পাবো হচ্ছে আমরা অ্যালকোহল। অ্যালকোহল অবশ্যই আমাদের এক কার্বনের হবে, CH3OH। এটাকে আমরা বুঝতে পারছি, এটাকে সোডিয়াম ফরমেট বলতে পারো। এটা হচ্ছে আমাদের মিথানল। এটা হচ্ছে আমাদের বিজারিত প্রোডাক্ট, আর এটা হচ্ছে আমাদের জারিত প্রোডাক্ট। সো এটাই মেইনলি ক্যানিজারো বিক্রিয়া, যেখানে আলফা হাইড্রোজেন থাকবে না এবং পারস্পরিক জারণ বিজারণ হবে। আরেকটা বিষয় আমি বলি, ধরো তোমাদের যদি বেনজালডিহাইড থাকে, বেনজালডিহাইড যদি থাকে, তাহলে কি হবে? দেখো এখানে কিন্তু কোনো অ্যাকচুয়ালি আলফা হাইড্রোজেন নাই, কারণ এই যে CHO যে গ্রুপটা আছে সেটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন প্রেজেন্ট নাই। কারণ আমরা জানি বেনজিনের একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন গ্রুপ যুক্ত থাকতে পারে, সেই হাইড্রোজেনের জায়গায় আমাদের আহ, আচ্ছা ওয়েট, এখানে যদি একবার খেয়াল করি, এই তোমাদের, আচ্ছা ওয়েট, এখানে একটা কার্বন একটা হাইড্রোজেন আছে, ভুল বলে ফেলছি। হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, বাট এই হাইড্রোজেনটা আমাদের হচ্ছে এই বেনজিন রিং এর একটা অংশ। বাট এইখানে আমাদের যে কার্যকরী মূলক, ভাইয়া, হ্যাঁ বলো। বেঞ্জাল বেঞ্জালডিহাইডে তো কার্বন, যে সিএইচও মূলকের সাথে যে কার্বন আছে সেটাতে হাইড্রোজেন থাকে না, কারণ ওই যে C6H6 এখান থেকে ফিনাইল মূলক উৎপন্ন হয়, ফিনাইল মূলকে সিএইচও গ্রুপ যুক্ত হলে আর হাইড্রোজেন থাকে না। আচ্ছা ওয়েট একটা সেকেন্ড, CHO সাথে যে, আচ্ছা আমি একটু ফ্রেশ করে দেখাই তোমাদের। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো হাইড্রোজেন থাকে না, এক্স্যাক্টলি। দেখো এই জায়গায় তোমাদের এখানে যে স্ট্রাকচারটা, স্ট্রাকচারটা তুমি একটু খেয়াল করো, এখানে এই যে কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। সো এখানে যে আমাদের বেনজেল, মানে আমাদের যে অ্যালডিহাইড গ্রুপটা আছে, সেই অ্যালডিহাইড গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন প্রেজেন্ট নাই। তার মানে এখানে কোনো মানে হাইড্রোজেন নাই, তার মানে কোনো আলফা হাইড্রোজেন নাই, বাট অ্যাকচুয়ালি আলফা কার্বন আছে কিন্তু, বাট আলফা হাইড্রোজেন নাই এখানে। যেহেতু আলফা হাইড্রোজেন নাই আমাদের, আচ্ছা, তার মানে এখানে অবশ্যই ক্যানিজারো রিঅ্যাকশন দেখাবে। এটাই আমরা 2 ইউনিট ইউজ করবো এই জায়গায়। সো এখানে আমরা 2 ইউনিট ইউজ করে ফেললাম, এবং এটার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অবশ্যই 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং টেম্পারেচার হচ্ছে আমাদের 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এই রিঅ্যাকশনের জন্য। 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পারস্পরিক জারণ বিজারণ হবে। এখানে খেয়াল করো, আমরা যদি এটাকে জারিত করি তাহলে কি উৎপন্ন হবে? আমাদের সল্ট উৎপন্ন হবে। সেই সল্টটা অবশ্যই আমাদের এক কার্বনের, এখানে দেখো যদি ভালো করে খেয়াল করো, এখানে রিং এর বাইরে কিন্তু আমাদের একটা কার্বন প্রেজেন্ট আছে, তার মানে আমাদের যে সল্টটা হবে সেখানেও আমাদের একটা কার্বনেরই, মানে রিং এর বাইরের কথা বলতেছি কিন্তু আমি অ্যাকচুয়ালি। সো এখানে একটা কার্বনের সল্ট উৎপন্ন হবে, এটা আমাদের জারিত হওয়ার পর ফলে পেলাম আমরা। এখন যদি বিজারিত হয় তাহলে আমাদের যে অ্যালকোহল উৎপন্ন হবে, সেটা অনেক সময় আমরা ভুলবশত এভাবে দিয়ে ফেলি, ফেনল দিয়ে ফেলি। এই ভুলটা অনেক সময় হয়ে যায় যে বেনজালডিহাইডকে আমাদের জারিত করলে, আমাদের ফেনল বিজারিত করলে অ্যাকচুয়ালি ফেনল কখনোই উৎপন্ন হবে না, আমরা পাবো হচ্ছে CH2OH, এটা পাবো। কখনোই আমাদের ফেনল উৎপন্ন হবে না। আমরা যদি রিং এর বাইরে খেয়াল করি, আমাদের CHO যে গ্রুপটা আছে, সেই গ্রুপে CHO বাইরের পোর্শনে আমাদের একটা কার্বন আছে, তার মানে আমাদের এইখানেও অ্যাকচুয়ালি এক কার্বনেরই আমাদের যে অ্যালকোহল, সেখানে অবশ্যই এক কার্বনই প্রেজেন্ট থাকতে হবে, এভাবে মাথায় রাখতে পারো। এটা হচ্ছে আমাদের ক্যানিজারো রিঅ্যাকশন, দুইটা এক্সাম্পল। আচ্ছা, আমাদের সম্ভবত সংযোজন বিক্রিয়ার কাহিনীগুলো শেষ, এখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া শুরু করব। আচ্ছা, আমরা এখন প্রতিস্থাপন বিক্রিয়া স্টার্ট করতে যাচ্ছি। ওকে, প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখবো ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। সো ফার্স্টে আমরা আসি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন।
আমরা যেমন সংযোজন বিক্রিয়া দেখছি ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক, ঠিক তেমনি প্রতিস্থাপন বিক্রিয়াতেও আমরা ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেখতে পারবো। ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, সো ফার্স্টে আমরা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেখি। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। সো নিউক্লিওফিলিক প্রতিস্থাপনে নামটা শুনে বুঝতে পারছি অ্যাটাকটা ফার্স্টে করবে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের অ্যাটাকটা ফার্স্টে হবে। সো এটা কি হবে, ধরো আমরা যদি জেনারেল একটা রিঅ্যাকশন দেখি, এখানে হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ, এখানে একটা হ্যালোজেন গ্রুপ, এবং এই রিঅ্যাকশনটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আমরা ম্যাক্সিমাম সময়, আমরা বেশিরভাগ তোমাদের বইয়ে যে এক্সাম্পল গুলো আছে আমরা অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশনটাই দেখবো। সো এখানে হচ্ছে আমাদের ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ। এখানে যেটা হবে আমাদের নিউক্লিওফাইল কি করবে, নিউক্লিওফাইল আমাদের এই এক্সটাকে সাবস্টিটিউট করে ফেলবে। সো নিউক্লিওফাইল আমাদের এক্সটাকে সাবস্টিটিউট করে তার জায়গায় বসবে। প্রতিস্থাপন অর্থাৎ আমাদের এইখানে যে এক্স গ্রুপ আছে অর্থাৎ হ্যালোজেন গ্রুপ আছে তার জায়গায় আমাদের হচ্ছে নিউক্লিওফাইলটা বসে যাবে, প্রতিস্থাপিত করবে হ্যালোজেনকে। সো এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে আমাদের এক্স নেগেটিভ উৎপন্ন হলো। এই প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের হচ্ছে দুইটা জিনিস আমরা দেখতে পারি, যদি SN1 আর SN2, SN1 আর SN2। সো এই N দ্বারা হচ্ছে বোঝাচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1 আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 2। এখন আমরা এই দুইটা রিঅ্যাকশন দেখতে যাচ্ছি। ওকে, আমরা যদি এখন এই দুইটা রিঅ্যাকশন স্টার্ট করি, সো ফার্স্টে দেখাচ্ছি আমরা SN1 রিঅ্যাকশনে আলোচনা করি। SN1 এবং SN1 জানো তোমরা হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে SN1 সবচেয়ে ভালো হয়, আর 1 ডিগ্রির ক্ষেত্রে SN2 সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এটা যদি ক্রোমো দেখি 3 ডিগ্রি সবচেয়ে ভালো SN1 দেখাবে, 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। আর SN2 আমরা কি জানতাম, SN2 হচ্ছে আমাদের SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি সবচেয়ে ভালো দেখায়, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করি, জিনিসটা আমি কিছুক্ষণের মধ্যে এক্সপ্লেইন করতে যাচ্ছি, বাট E1 বা এলিমিনেশন 1 কিংবা E2 এই দুইটা ক্ষেত্রে আমাদের বিক্রিয়া ক্রমটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এটা আমরা আপাতত বলে রাখলাম, বাট এক্সপ্লেনেশনটা আমরা পরে দেখতেছি। SN1 আর SN2 এর ক্ষেত্রে দেখা যায় যে SN1 3 ডিগ্রিতে ভালো, 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, আর SN2 হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। বাট E1 এবং E2 এর ক্ষেত্রে ক্রমটা সবচেয়ে ভালো দেখাবে অলওয়েজ 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। আচ্ছা, এটা কেন আমরা এক্সপ্লেন করব সামনে। সো এখন আসি আমরা SN1 নিয়ে আলোচনাটা স্টার্ট করি। SN1, এই SN1 এটা অ্যাকচুয়ালি আমাদের বিক্রিয়াটা হবে 2 স্টেপে। ফার্স্ট স্টেপে আমাদের কি হবে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। আর হচ্ছে এটা যদি দেখি CH3, দেন হচ্ছে CH3, দেন হচ্ছে CH3। আমাদের যদি এখানে ফার্স্ট স্টেপে যেটা হবে আমাদের কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের রেট ডিটারমাইনিং স্টেপ। সো এটা একটা ধীর গতির স্টেপ, যেহেতু এটা স্লো স্টেপ, সো এটাকে আমরা বলতেছি রেট ডিটারমাইনিং স্টেপ। এখানে যেটা হবে আমাদের কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। এখন একটা জিনিস আরেকটু বলে নেই যে নিউক্লিওফাইল কেন সরাসরি আমাদের কার্বনে অ্যাটাক করতে পারতেছে না, তার কারণ এখানে অনেক বেশি স্টেরিক বাধা আছে। তিনটা বড় বড় গ্রুপ আমাদের কার্বনটাকে ঘিরে রাখছে। সো অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিওফাইলটা ডিরেক্টলি অ্যাটাক করতে পারতেছে না। এই কারণে ফার্স্টে কি হবে, আমাদের কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়ে যাবে। এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়ে গেল CH3, এবং এখানে আমাদের হচ্ছে ক্লোরিন মাইনাস আমাদের আলাদা হয়ে গেল। সেকেন্ড স্টেপে কি হবে, আমাদের এখানে যে নিউক্লিওফাইলটা ছিল সেটাকে যুক্ত হবে। ধরলাম হচ্ছে এখানে নিউক্লিওফাইল হচ্ছে আমাদের OH মাইনাস, কার্বন প্লাস, দেন হচ্ছে CH3। আমরা এটাকে এইভাবে দেখাতে পারি, CH3, দেন এখানে CH3, তারপর হচ্ছে CH3। এখানে যদি আমাদের OH নেগেটিভ অ্যাটাক করে এখানে গিয়ে যুক্ত হয়ে যায়, তাহলে আমরা পাচ্ছি এই জিনিসটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এবং এটা SN1 কারণ বিক্রিয়াটা দুই স্টেপে করতেছে। এবং এই SN1 এই 1 হওয়ার রিজনটা হচ্ছে বিক্রিয়ার যে ঘনমাত্রা বা বিক্রিয়া ঘনমাত্রা, অর্থাৎ বিক্রিয়ার যে স্টেপটা বলো, বিক্রিয়া যে ঘটার যে সময়টা, সেটা অ্যাকচুয়ালি আমাদের যে একটা বিক্রিয়কের উপর শুধু ডিপেন্ড করতেছে, মানে শুধু এই একটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, তাই এটাকে আমরা SN1 বলতেছি। আর SN2 তে বিক্রিয়াটা আসলে কতটুকু সময়ের মধ্যে হবে সেটা আসলে দুইটা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল দুইটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট, সে কারণে সেখানে আমরা SN2 বলতেছি।
এটা হচ্ছে আমাদের CH3 এটা হচ্ছে আমাদের SN1 রিঅ্যাকশন। আচ্ছা এখন আসে SN2। SN2 তে যেটা হবে আমাদের অবশ্যই 1 ডিগ্রি ক্ষেত্রে আমরা SN2 সবচেয়ে ভালো দেখব। সো 1 ডিগ্রি আমরা এখানে एग्जांपल হিসেবে এটা নিলাম 1 ডিগ্রি। ধরো হচ্ছে এখানে একটা হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক করবে এবং এখানে একটা মানে তোমার হচ্ছে একটা অন্তর্বর্তী জটিল অবস্থা ক্রিয়েট হবে। সেটা হচ্ছে এই কার্বনের সাথে আমাদের যে হাইড্রোজেন এটা যে বন্ডটা সেটা এখানে হচ্ছে একটা বন্ড জোড়া রাখতে থাকবে আর একটা বন্ড আমাদের ভাঙতে থাকবে হ্যালোজেনের সাথে। একটা বন্ড জোড়া রাখতে থাকবে আর একটা বন্ড হচ্ছে আমাদের ভাঙতে থাকবে। এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী জটিল অবস্থা এখানে। তারপরে কি হলো আমাদের হ্যালাইড গ্রুপটা আলাদা হয়ে গেল। এখান থেকে উৎপন্ন হলো হচ্ছে আমাদের সবাই কি বুঝতে পারছো? আসলে আমি অনেক ফাস্ট যাচ্ছি, কারো কি বুঝতে কোনো ঝামেলা হচ্ছে? এটা হচ্ছে আমাদের SN2 পেলাম। বিক্রিয়াটা আমাদের এক স্টেপে হলো, না ভাইয়া। যেখানে যেহেতু এখানে আমাদের হ্যাঁ গুড, যেহেতু আমাদের স্টেরিক বাধা কম তাই আমাদের হচ্ছে যে নিউক্লিওফাইল সেটা ডিরেক্টলি আমাদের কার্বনে অ্যাটাক করতে পারতেছে এবং বিক্রিয়াটা আমাদের এক স্টেপই হয়ে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা তোমার হচ্ছে দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে OH মাইনাস, একটা হচ্ছে আমাদের যে সাবস্ট্রেট এবং হচ্ছে আমাদের আক্রমণকারী বিকারক, এই দুইটার উপর অ্যাকচুয়ালি বিক্রিয়াটা ডিপেন্ডেন্ট। সো এটাকে আমরা বলতেছি আমরা SN2। আর এখানে অ্যাকচুয়ালি বিক্রিয়ার যে সময় সেটা অ্যাকচুয়ালি আমাদের একটার উপরেই ডিপেন্ড করতেছে, এই জন্য আমরা বলতেছি SN1। এই ওয়ানটা আসলে সেটাই ডিটারমাইন করতেছে। আচ্ছা এটা গেল SN2। এখন তোমাদের আরেকটা বিষয় একটু উল্লেখ করি। তোমরা কি এই বিষয়টার সাথে একটু কনফিউজ যে 2 ডিগ্রি হলে কি হতো? একজন বলো তো। যে 3 ডিগ্রি আর 1 ডিগ্রি তো বুঝলাম ভাইয়া, বাট 2 ডিগ্রি থাকলে কি কাহিনী হবে? আর এটা দ্রাবকের উপর নির্ভর করে। দ্রাবক শুধু কি কিরকম হবে, শুধু দ্রাবকই না, আরো অনেকগুলো বিষয় আমি বলতেছি এক এক করে। যেমন পোলারিটি, দ্রাবকের পোলারিটি কেমন হবে। এক্স্যাক্টলি। যদি মানে অ্যালকোহল গ্রুপটার মানে পোলারিটি বেশি হয় তাহলে 3 ডিগ্রিতে করতে পারে। আবার যদি সেটা ক্ষারীয় ধর্ম বেশি প্রকাশ পায় তাহলে 2 ডিগ্রি সেটা SN2 হিসেবে প্রকাশ পায়। এরকম মানে দুইটাই প্রকাশ করতে পারে, মানে 2 ডিগ্রিটা দুই রকম প্রকাশ করতে পারে। দ্রাবকের পোলারিটির উপর নির্ভর করে। পোলারিটি বেশি হলে, আয়নিক বেশি হলে সেটা SN1। আর যদি কম পোলার হয়, ক্ষারীয় হয় বেশি, তাহলে সেক্ষেত্রে SN2। আচ্ছা আচ্ছা, এই বিষয়টাকে দেখো আমরা এখন কিভাবে এক্সপ্লেইন করি। সো কোন একটা বিক্রিয়া আসলে SN1 দিবে নাকি SN2 দিবে সেটা বোঝার জন্য আমাদের চারটা ফ্যাক্টরকে কনসিডার করতে হবে। আমি একটু ব্রিফলি এটা পড়াচ্ছি, ডিটেলে পড়ানোর আসলে সুযোগ খুব একটা নাই এক্ষেত্রে। টাইম লিমিটেশন প্লাস হচ্ছে তোমাদেরও আরো কিছু পড়া থাকে। এখন দেখি ফার্স্টে হচ্ছে আমরা সাবস্ট্রেটকে দেখব। সাবস্ট্রেট আমাদের যদি 3 ডিগ্রি হয় তাহলে তো বুঝতে পারছো SN1 দিবে, আর যদি 2 ডিগ্রি হয় তাহলে সরি, আর যদি 1 ডিগ্রি হয় তাহলে SN2 দিবে। সো আর সাবস্ট্রেট যদি 2 ডিগ্রি হয় তখন আসো আমাদের নিউক্লিওফাইলকে দেখতে হবে। দেখো এখন আমাদের সাবস্ট্রেট হচ্ছে 2 ডিগ্রি, এই সময় আমরা এখন নিউক্লিওফাইলকে দেখব। নিউক্লিওফাইল যদি অনেক পাওয়ারফুল হয়, মানে অনেক শক্তিশালী নিউক্লিওফাইল হয়, নিউক্লিওফাইলের মধ্যেও তিনটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে মডারেট নিউক্লিওফাইল, একটা হচ্ছে উইক নিউক্লিওফাইল। সো এই নিউক্লিওফাইলের মধ্যে আমাদের হচ্ছে তিনটা ক্যাটাগরি আছে, স্ট্রং, মডারেট আর উইক। এই নিউক্লিওফাইল যদি আমাদের স্ট্রং হয় তাহলে তোমাদের কমন সেন্স কি বলে? বিক্রিয়াটা এক স্টেপেই হয়ে যাবে। সো স্ট্রং নিউক্লিওফাইল আমার সাজেস্ট করবে SN1। আর যদি উইক নিউক্লিওফাইল হয়, দুর্বল নিউক্লিওফাইল, তাহলে সেটা সাজেস্ট করবে আমাদের, আচ্ছা সরি এটা হবে SN2। যদি স্ট্রং নিউক্লিওফাইল হয় তাহলে আমাদের SN2, কারণ বিক্রিয়াটা এক স্টেপে হবে তখন। আর যদি উইক নিউক্লিওফাইল হয় তাহলে হবে SN1, কারণ তখন কার্বোক্যাটায়ন ফর্মেশনের জন্য ওয়েট করবে। এখন যদি ভাইয়া মডারেট নিউক্লিওফাইল হয় তাহলে কি করব? আচ্ছা, সো এটা সবার কাছে ক্লিয়ার আশা করি। সাবস্ট্রেট যদি 2 ডিগ্রি হয় তাহলে আমাদের নিউক্লিওফাইলের প্রকৃতি দেখতে হবে। যদি স্ট্রং নিউক্লিওফাইল হয় তাহলে সে বিক্রিয়াটা এক স্টেপে করে ফেলবে, আর যদি উইক নিউক্লিওফাইল হয় তাহলে বিক্রিয়াটা 2 স্টেপে হবে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, তারপর তোমাদের বাকি কাজটা হবে। এখন আসো নিউক্লিওফাইল যদি আমাদের মডারেট হয় তাহলে কি করবো ভাইয়া? তাহলে হচ্ছে আমরা লিভিং গ্রুপকে খেয়াল করব।
তাহলে আমরা কি করব, লিভিং গ্রুপকে দেখব। এলজি আমরা হচ্ছে লিভিং গ্রুপ বুঝাচ্ছি, লিভিং গ্রুপকে আমি এলজি দিয়ে ডিনোট করতেছি। সো আমার যদি মডারেট নিউক্লিওফাইল হয় দেন আমাদের লিভিং গ্রুপকে কনসিডারেশনে আনতে হবে। এখন দেখি লিভিং গ্রুপ আমাদের কি। এখানে এখানে যদি খেয়াল করো, লিভিং গ্রুপ হচ্ছে আমাদের হ্যালোজেন। এখানেও আমরা লিভিং গ্রুপ হিসেবে হ্যালোজেনই ইউজ করছি, বাট এটার অনেক ডিটেল এক্সপ্লেনেশন আছে। আমি তোমাদের সেই ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, যেটা আমারই বানানো। সেটা দেখলে তোমরা এই জিনিসটা ক্লিয়ার থাকবা, যদি যদি কারো হচ্ছে এই জিনিসটা সম্পর্কে প্রপার এক্সপ্লেনেশন চাও। বাট আমি আপাতত এইটুকুই বলে দিচ্ছি, তোমার যদি খুবই স্ট্রং লিভিং গ্রুপ হয়, লিভিং গ্রুপেরও তিনটা কোয়ালিফিকেশন আছে: স্ট্রং লিভিং গ্রুপ, মডারেট, আর হচ্ছে আমাদের উইক লিভিং। আচ্ছা, যদি আমাদের খুবই স্ট্রং লিভিং গ্রুপ হয় বা খুবই এক্সিলেন্ট লিভিং গ্রুপ হয়, আমরা এটাকে এক্সিলেন্ট লিভিং গ্রুপ বলতেছি। আচ্ছা, স্ট্রং না বলে এখানে এক্সিলেন্ট লিভিং গ্রুপ বলি। এক্সিলেন্ট লিভিং গ্রুপ, মডারেট লিভিং গ্রুপ, আর হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ। আচ্ছা, যদি এক্সিলেন্ট লিভিং গ্রুপ হয় তাহলে কি হবে আমাদের, বলো তো কেউ একজন, যদি এক্সিলেন্ট লিভিং গ্রুপ হয়, লিভিং গ্রুপ যদি খুবই ভালো হয়, তাহলে সেটা কি SN1 কে সাপোর্ট করবে নাকি SN2 কে সাপোর্ট করবে? কেউ একজন বলো তো। ভাইয়া লিভিং গ্রুপ যদি এক্সিলেন্ট হয় মানে তো সেটা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে যদি ইলেকট্রন গ্রহণ করতে কার্বোকেটায়ন তৈরি করা সহজ হয়ে যাবে। এখন 3 ডিগ্রি কার্বোকেটায়ন হওয়ার কথা একদিক দিয়ে, যদি আবার 1 ডিগ্রি কার্বোকেটায়ন, এটা কার্বোকেটায়ন কোনটা সহজ হবে এটা বুঝতেছি না আমি। হ্যাঁ, লিভিং গ্রুপ কিন্তু যদি, কার্বোকেটায়ন তৈরি সহজ। দেখো আমি কিন্তু সবকিছু এখানে 2 ডিগ্রি হিসাবে কনসিডার করতেছি। যদি সাবস্ট্রেট 2 ডিগ্রি হয় তাহলে আমাদের নিজের ও, ফ্যাক্টরগুলোকে কনসিডার করতে হবে। যদি এক্সিলেন্ট লিভিং গ্রুপ হয়, তার মানে লিভিং গ্রুপ খুব সহজেই তাহলে এখানে কি হবে? SN1 হবে তখন। এক্সিলেন্ট লিভিং গ্রুপ হলে আমাদের SN1 হবে। লিভিং গ্রুপ লিভিং গ্রুপ যদি এক্সিলেন্ট হয় তাহলে খুব সহজে আমাদের কার্বোক্যাটায়ন ফর্মেশনটা হবে, আর কার্বোক্যাটায়ন ও হ্যাঁ ফর্মেশন হ্যাঁ আমাদের হ্যাঁ SN1 মেকানিজমে হয় শুধু। আচ্ছা, আর যদি আমাদের ব্যাড লিভিং গ্রুপ হয়, অনেক খারাপ লিভিং গ্রুপ হয়, তাহলে বুঝতেই পারছো SN2 হবে তখন মেকানিজম, SN2। এখন যদি মডারেট লিভিং গ্রুপ হয়, তখন আমাদের 4 নাম্বার ফ্যাক্টরকে দেখতে হবে। এখন আসি আমি দ্রাবকের উপস্থিতি বা সলভেন্টের উপস্থিতি। সলভেন্টের উপর ডিপেন্ড করবে আমাদের বাকি কাহিনীটা। লিভিং গ্রুপ এখানে মডারেট, এখন দেখো সলভেন্টের কথা। সো এখন সলভেন্ট আমাদের দুই রকম হতে পারে। একটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, তোমরা হয়তো বইতে টার্মটা দেখছো। একটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্টটা কি, যারা জলীয় দ্রবণে তোমার হচ্ছে প্রোটন ত্যাগ করতে পারে, তারা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। এবং পোলার প্রোটিক সলভেন্টে তোমার হচ্ছে জলীয় দ্রবণের মধ্যে আমরা H+ এর উপস্থিতি দেখতে পারবো। যারা প্রোটন অ্যাকচুয়ালি ত্যাগ করতে পারবে তাদেরকে আমরা পোলার প্রোটিক সলভেন্ট বলতেছি। আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হচ্ছে তারাই যাদের H+ রিলিজ করার মতো কোনো অবস্থা নাই। লাইক পোলার প্রোটিক সলভেন্ট হচ্ছে আমাদের ওয়াটার, দেন হচ্ছে অ্যালকোহল। এরা হচ্ছে আমাদের পোলার প্রোটিক সলভেন্ট, এরা চাইলে আমাদের H+ রিমুভ করতে পারে। আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হচ্ছে এদের H+ রিমুভ করার মতো কোনো অ্যাবিলিটি নাই। লাইক হচ্ছে অ্যাসিটন, এরা হচ্ছে আমাদের পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। কেন এরা রিলিভ করতে পারে? কারণ এই যে হাইড্রোজেনটা আমাদের হচ্ছে একটা তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে যুক্ত আছে। সো এখান থেকে কিন্তু হাইড্রোজেন বের হওয়ার সুযোগ আছে। বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ঘটনা ঘটতেছে না। এখানে আমাদের অ্যাসিটনের তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে কোনো হাইড্রোজেন গ্রুপে অ্যাটাচ নাই। তার মানে আমাদের এখানে হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে এখানে আমাদের প্রোটন রিলিজ করার মতো অবস্থা নাই। এটা একটা এক্সাম্পল পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আর একটা এক্সাম্পল কি, DMSO, ডাইমিথাইল সালফোক্সাইড। এই সংখ্যাটা তোমরা মাথায় রাখবা, ডাইমিথাইল সালফোক্সাইড, এটাকে আমরা বলতেছি DMSO। এখানে এটা হচ্ছে আমাদের পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এখন দেখো কাহিনীটা কি হয়, আমাদের যে পোলার প্রোটিক সলভেন্ট আছে, তারা যেহেতু আমাদের H+ রিমুভ করতে পারে দ্রবণে, এটা অ্যাকচুয়ালি একটা সলভেন্ট শেল ক্রিয়েট করবে, একটা সলভেন্ট শেল। আমাদের যে নিউক্লিওফাইল গুলো আছে না, সেই নিউক্লিওফাইলের চারদিকে এরা হচ্ছে একটা শেল ক্রিয়েট করবে। এরা হচ্ছে একটা শেল ক্রিয়েট করবে, অর্থাৎ নিউক্লিওফাইলকে তারা বাধা দিবে ডিরেক্ট অ্যাটাক করার ক্ষেত্রে। যদি নিউক্লিওফাইলকে তারা বাধা দেয় এইভাবে, নিউক্লিওফাইল যদি আমাদের ডিরেক্টলি কার্বোক্যাটায়নে অ্যাটাক করতে না পারে, তাহলে কিন্তু আমাদের সেটা SN2 তে যাচ্ছে না, তখন সেটা SN1 এ যাবে। তার মানে আমাদের পোলার প্রোটিক সলভেন্ট অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে একটা সলভেন্ট শেল ক্রিয়েট করে,
এই জিনিসগুলো তোমাদের বইতে আছে, লেখা আছে, বাট প্রপার এক্সপ্লেনেশন নাই। আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। পোলার প্রোটিক সলভেন্টে কি করে, আমাদের একটা সলভেন্ট শেল ক্রিয়েট করে যেটা আমাদের নিউক্লিওফাইলকে আটকায় রাখে চারদিক থেকে, এবং হচ্ছে খুব সহজে তারা কার্বোক্যাটায়নে অ্যাটাক করতে পারে না, অর্থাৎ SN2 তে যেতে পারে না। তো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যেটা, সেটা কিন্তু আমাদের SN2 ফেভার করে। সো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট আমাদের SN2 ফেভার করে, আর পোলার প্রোটিক সলভেন্ট আমাদের SN1 ফেভার করে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। সো আমাদের যখন 2 ডিগ্রি সাবস্ট্রেট থাকবে তখন অ্যাকচুয়ালি আমরা এই চারটা ফ্যাক্টর, যে চারটা ফ্যাক্টরকে আমি আলোচনা করলাম, 4 ফ্যাক্টর, এই চারটা ফ্যাক্টরকে তোমাকে কনসিডারেশনে আনতে হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। ক্লিয়ার সবার কাছে? সবাই এই জিনিসটা বুঝতে পারছো? যদি 2 ডিগ্রি সাবস্ট্রেট হয় তাহলে কি কি কাহিনী হবে? জি ভাইয়া। ওকে, আমরা তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেই। 1.5 ঘন্টায় বেশি এক্সপ্যান্ড করা যাবে না, তাহলে তোমাদেরও হচ্ছে অনলাইন ক্লাস আসলে 1.5 ঘন্টা অনেক একটানা নেয়া। সো আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আজকের ক্লাসে শেষ করার আগে যদি কারো কোনো প্রবলেম থাকে শেয়ার করতে পারো।